আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো। আমি আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেই দ্বিতীয় সিজন আপলোড করতে। সো সবাই কেমন আছেন? আমাদের মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দ্বিতীয় সিজনটি এখনই শুনে নিন। ধন্যবাদ সবাইকে। তুই এসব আজাইরা কথা বলে মুড নষ্ট করিস না তো। মেজাজটাই খারাপ হয়, তোর সাথে আর ঘুরতে আসবো না, যা। আরে রাগ করিস কেন? বাদ দে, চল হাঁটি। ওরা দুজনে পার্কের ভিতরে ঘুরতে থাকে। সিনথিয়া আর আরহান ভালো বন্ধু, দুজনে একসাথে বড় হয়েছে, এজন্য ওদের বন্ধুত্ব বেশ গভীর। সিনথিয়া ফুল কিনতে যায়, কয়েকটা ছেলে আসে সেখানে। ছেলেগুলো ভেতরের নেতা গোছের ছেলেটা সিনথিয়ার দিকে অনেক বাজেভাবে তাকাতে থাকে। ছেলেটার নাম আরিয়ান। সিনথিয়াকে দেখে বলে, ওই তোরা দেখছিস মেয়েটা কত সুন্দর, মনে হচ্ছে সে শুধু আমার জন্য এসেছে এখানে। এই মেয়ে ফুল কিনবে? ফুল কেনা লাগবে না সোনা, আমি তোমাকে ফুল দিচ্ছি। মামা এখানে ঝামেলা কইরেন না, আপনারা আইসা খালি ঝামেলা কইরেন। চুপ শালা, দে ফুল দে। আরিয়ান কতগুলো গোলাপ কেড়ে নেয় দোকানদারের থেকে, সেগুলো সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয়। সিনথিয়াকে বলে, তোমার ঠোঁটের লিপস্টিক তো দারুণ, সেটা কি আমাকে খেতে দেবে? মুখ সামলে কথা বলুন। একটা মেয়েকে প্রথম দেখেই তার সাথে কুকুরের মতো আচরণ করছেন কেন? আমার তোমার ভালো লাগছে, গাল দুটো তো হেব্বি সুন্দর, একটা হামি দিতে চাই। আর একটা বাজে কথা বললে আপনার গালে কষে চড় দেব বলে দিচ্ছি। একটু চুমু তো দিতে পারো। শোনো মেয়ে, এই পার্কে অনেক মেয়ে আসে যারা টাকার জন্য বিছানায় শোয়। তোমাকে দেখে তেমনই মনে হয়েছে। বলো কত টাকার জন্য আমাদের সাথে যাবে? বেশি চাইবে না, তোমার ভালো লেগেছে, আমার তোমার লাগবেই, সেজন্য খুশি হয়ে তোমাকে বেশি দিতে পারি। বলো। সিনথিয়া ঠাস করে একটা চর বসিয়ে দেয় আরিয়ানের গালে। আরিয়ান মুচকি হাসে সিনথিয়ার হাত ধরল। সিনথিয়া চিৎকার করে আরহানকে ডাক দেয়। আরহান দৌড়ে আসে সেখানে। কি হয়েছে সিনথি? আপনারা কারা ভাই? ওর সাথে এমন করছেন কেন? ওই, এটা কে রে? মেয়ের প্রেমিক নাকি? হিরো নাকি রে? কিন্তু হিরোর চেহারাটা এমন কেন, কাজের লোকের মতো দেখতে? ভাই, ওরে ছেড়ে দেন। ছাড়বো না। কি করবি রে? দয়া করে ছেড়ে দেন ভাই। যা, সর এখান থেকে। আরিয়ান আরহানকে ধাক্কা দেয়। আরহান দূরে সরে যায়। সিনথিয়াকে টানতে থাকে ওরা। অনেক মানুষ জড়ো হয়েছে কিন্তু কেউ কিছু বোঝে না। আরহান এসে সিনথিয়ার হাত ধরল। আরহান চুপচাপ তাকিয়ে থাকে আরিয়ানের দিকে, গম্ভীর গলায় বলে, বললাম না মেয়েটাকে ছেড়ে দে। প্রথমে অনুরোধ করি, তারপর কি? তারপর মেরে ফেলি। শালা, তোকে তো আমি। আরিয়ান কথাটা বলে আরহানের দিকে ঘুষির জন্য হাত বাড়ায়। আরহান পাঁচটা নিজের হাত দিয়ে ধরে। সিনথিয়া অবাক হয়, এরকম আরহানকে সে কখনো দেখেনি। হাবাগোবা চুপচাপ স্বভাবের ছেলে সে, জীবনে কখনো মারামারিতে জড়ায়নি। আরিয়ান ছুরি বের করে, তখনই পুলিশ চলে আসে সেখানে। আরহান আরিয়ানের হাত ধরে বলে, ভাই, আপনার হাত জোর করছি, দয়া করে মেয়েটাকে তুলে নিয়ে যাবেন না। পুলিশ এসে আরহানের কথা শুনতে থাকে। আরহানের কথা অনুসারে আরিয়ানকে তুলে নিয়ে যায় পুলিশ। আরহান সিনথিয়ার হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। সিনথিয়া কেবল আরহানকে দেখছে। আরহানের চোখে মুখে আজকে যে হিংস্রতা দেখেছে, যেটা বেশ ভয়ঙ্কর। এক মুহূর্তের জন্য সিনথিয়া যেন আরহানকে অচেনা মনে করেছে। তোর কি হয়েছিল? এভাবে ঘুষিটা কিভাবে ঠেকালে? শোন, একটা মেয়েকে কেউ তুলে নিয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি না। আর তুই তো আমার বন্ধু, তোর কোনো ক্ষতি আমি থাকতে সেটা হতে দিতে পারি বল? আমার মা ছাড়া আমার জন্য কাদার কেউ নেই, তাই এসব নিয়ে এখন ভয় করি না। আচ্ছা হয়েছে মিস্টার হিরো, আর ঘুরতে আসবো না এভাবে। বাপ রে। ওরা হাসতে হাসতে বাড়ির দিকে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়িতে এসে সবাইকে ডেকেছে। ডিনার করে সবাই বসে আছে। মেহরাব বলে, এসকে গ্রুপের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট ফাহিম কল করেছিল, ওনারা 3 দিন পর এখানে আসবে। সবাই রেডি হয়ে যাবে, আমাদের পরিবারের সবাই সেদিন তাকে গ্রহণ করবে। তিনি আসলে আমি তাকে এখানে আসার জন্য প্রস্তাব দেব। শোনো, তোমার মেয়ের বান্ধবী রিয়া আছে না, তার বিয়ে এই মাসের 15 তারিখে। এখনও অনেক দিন আছে। যেদিন শুভ্র আসবে তারপর দিন ওরা সবাই গ্রামে যাবে রিয়ার বিয়েতে। তোমাকে জানালাম। ঠিক আছে, ওর তো গাড়ি আছে নিজস্ব, সেদিন না হয় বড় গাড়িটা নেবে।
তবে অরহান গাড়ি চালাবে, অরহান যেন সাথে যায়। আর তাছাড়া সেখানে অনেক কাজ থাকবে তোমার মেয়ের সাথে। হামিদ ভাইয়ের মেয়ে সিনথিয়াও যাবে। তোমার মেয়ে যে পাগলামি করবে সেগুলো সামলাবে কে? অরিত্রি প্রথমে না করতে চেয়েছিল সিনথিয়ার ব্যাপারে, কিন্তু পরক্ষণে ভাবে যদি সিনথিয়া যায় তবে আরহানের সাথে সিনথিয়ার কথা বলা যাবে সবাইকে, তার উপরে আরহানের কোনো ইফেক্ট পড়বে না। অরিত্রি রাজি হয়ে যায়। এখন অপেক্ষার পালা তার বাবার বস কবে আসবে দেশে। 3 দিন কেটে যায়। আজকে বাড়িতে সকাল থেকে অনেক পদের রান্না হয়েছে। সবকিছু আরহান, তার মা আরও কয়েকজন মিলে করেছে। অরিত্রি, মেহেরাব সবাই রেডি। আরহানকে ডাকে মেহেরাব সাহেব। আরহান এসে বলে, স্যার ডেকেছেন? হ্যাঁ, রেডি হও, তুমি নিয়ে যাবে আমাদেরকে। বাবা এখানেও সে ভালো লাগে না আমার। কি সমস্যা? আরহান দ্রুত রেডি হয়ে আসে। বাড়ির কাজ তার কমপ্লিট। আরহান গাড়ি নিয়ে বের হয়। চুলগুলোর মাঝখান দিয়ে সিঁথি কাটা, দেখতে কালো তো আছেই, কিন্তু এতটা খ্যাত দেখতে হবে যা অরিত্রি সহ্য করতে পারে না। চুলগুলো কার বড় হয়েছে সেগুলো কাটে না একদমই। অরিত্রি দেখলেই বমি আসতে যায়। চুপচাপ বসলো অরিত্রি গাড়িতে। আরহান দ্রুত গাড়ি চালিয়ে অ্যামফেশন কোম্পানির সামনে আসে। ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করে সে। প্রথমবার এখানে এসেছে আরহান। আরহান গাড়ি থেকে নেমে ওনাদের জন্য দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামে অরিত্রি আর মেহেরাব। অরিত্রিকে অনেক সুন্দর লাগছে। চুলগুলো ছেড়ে দেয়া লম্বা চুলে অরিত্রিকে একদম পরীর মতো লাগছে। অরিত্রি তার বাবার সাথে স্টেজে আসলো। আরহান চুপচাপ দূরে একটা চেয়ারে বসলো। কোম্পানির সব শ্রমিকেরা একসাথে আছে এখানে। অরিত্রি অ্যাঙ্কার হিসেবে আছে। কিছু সময় পর কতগুলো গাড়ি প্রবেশ করে কোম্পানির ভেতরে। অনেকগুলো সিকিউরিটি গার্ড সহ দামি গাড়ি থেকে শুভ্র নামলো ফাহিম শুভ্রের পেছনে। শুভ্র দেখতে বেশ হ্যান্ডসাম, পাকিস্তানের কোনো হিরোদের মতো। খোঁচা খোঁচা দাড়ির সাথে চুলগুলো বেশ স্টাইলে কাটা, গায়ে দামি পোশাক, স্যুটবুট পরা। শুভ্রের পেছনে মেহেরাব সাহেব, বাংলাদেশের বিজনেস আইকন, যে কিনা শুভ্রকে স্যার বলতে শুরু করেছে। মেয়েরা শুভ্রকে দেখেই ফিদা। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এসকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার শুভ্র। আমরা সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। শুভ্র স্টেজে তাকায়। অরিত্রিকে দেখে সে, মেয়েটাকে আজকে অনেক বেশি গর্জিয়াস তো লাগছেই, সাথে বেশ সাবলীলভাবে কথা বলছে। শুভ্র এসে ভিআইপি সিটে বসল। সে অরিত্রির দিক থেকে চোখ সরাতেই পারছে না। একে একে কোম্পানির বড় বড় লোকেরা এসে শুভ্রকে ফুল দিতে থাকে। শুভ্র অনেক খুশি হয় তাকে গ্রহণ করার জন্য এত আয়োজন। শুভ্র মাইক্রোফোন হাতে নিল। অরিত্রিও তাকিয়ে আছে শুভ্রের দিকে। Hello everyone, my name is Shubhro. I am a chairman of SK Group. SK Group is a huge company in the international market. Big companies in every country want to work with us. কিন্তু আমি চাই আমার দেশের কোম্পানিকে সবার কাছে পরিচয় করে দেওয়া। তাই এসেছি আমার দেশের পণ্যকে নিজ দেশের ভিতরে সহ বাইরে সবখানে পৌঁছে দেওয়া। এজন্য দেশের 1 নম্বর কোম্পানি এম ফ্যাশনকে আমরা সিলেক্ট করেছি। আমরা ইনভেস্টর হয়ে তাকে 50 কোটি টাকা ইনভেস্ট করতে এসেছি। আরেকটা কাজও আছে, আমার কোম্পানির একজন ডিরেক্টর এদেশেই থাকে, তার বোনের বিয়ে আছে, আমি সেটার জন্যও এসেছি। ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে অভ্যর্থনা জানানোর জন্য। আপনারা কাজ করুন সেরাটা দিয়ে, আপনাদের সবার জন্য বিশেষ পুরস্কার থাকবে। শুভ্র খুব সুন্দর করে কথাগুলো বলল। আরহান দূরে দাঁড়িয়ে দেখছে কত বড় মানুষ, বড় মানুষের বড় বড় ব্যাপার। মেহেরাব সাহেব আসলো শুভ্রের কাছে। শুভ্রকে বলল, স্যার যদি কিছু মনে না করেন আমার বাড়িতে চলুন, আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। সেখান থেকেই না হয় কালকে যাবেন বিয়ের অনুষ্ঠানে। বিয়েটা কোথায় জানতে পারি কি? কিশোরপুর গ্রামে। সেখানে তো আমার মেয়েও যাবে, তার বান্ধবীর বিয়ে হচ্ছে সেখানে। তাই নাকি? কে সে? স্যার এই যে আমার মেয়ে অরিত্রী। হ্যালো স্যার। হ্যালো। শুভ্র হাত বাড়িয়ে দেয় অরিত্রির দিকে। অরিত্রির হাত কাঁপতে থাকে। এত বড় একজন লোক, তার উপর দেখতে একদম রাজপুত্রের মতো। অরিত্রি এরকম একজনেরই অপেক্ষাতে ছিল। অরিত্রি হাত বাড়ায়। শুভ্র হাত ধরে অরিত্রির দিকে তাকিয়ে থাকে। অরিত্রিও তাকিয়ে থাকে শুভ্রের দিকে। দুজন দুজনাকে দেখতে থাকে কয়েক সেকেন্ড। মেহেরাব সাহেব ডাক দেয় শুভ্রকে। হাত ছাড়ল তখন। জি, আপনি কোথায় যাবেন? আমি কিশোরপুর গ্রামে যাব। রিয়া আমার বান্ধবী, আর তার বিয়েতে যাব কালকে। রিয়া? হ্যাঁ রে, এই তো। আমার ডিরেক্টরের নাম রিফাত আর তার বোনের নাম রিয়া। বা তাহলে চলেন একসাথেই যাই। আমার সাথে যাবেন? হ্যাঁ, কেন কোনো সমস্যা? আরে আমি বড় হলেও আমি সবার সাথে মিশতে পারি, আমার গ্রাম ভালো লাগে। মেহরাব সাহেব চলেন আপনাদের গাড়িতেই আমরা আপনার বাসায় যাব।
শুভ্রের কথা শুনে মেহেরাব সাহেব অনেক খুশি হয়। ওরা সবাই একসাথে বের হলো। তারপর শুভ্র মেহেরাবদের সাথে বের হলো। আরহান গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে গাড়ির দরজা খুলে দেয় সে। শুভ্র আরহানের দিকে তাকায়। ছেলেটা দেখতে এমন কালো কেন? খ্যাতি স্টাইল শুভ্র বলে, ছেলেটা কে আঙ্কেল? আমি ড্রাইভার, সাথে বাড়ির কাজের লোক। ও আচ্ছা, ঠিক আছে, চলুন সবাই। শুভ্রের কথা শুনে মেহেরাব সাহেব কিছু বলল না, কেবল আরহানের দিকে তাকিয়ে থাকে। আরহান গাড়িতে উঠলো, বাকিরা সবাই উঠে বসেছে। আরহান গাড়ি চালাচ্ছে। ভেতরের লুকিং গ্লাসে আরহান দেখতে পায় অরিত্রী আর শুভ্র একে অপরের দিকে তাকাচ্ছেন। কিছু সময় পর সবাই একসাথে বাড়িতে এসে পৌঁছালো। শুভ্র গাড়ি থেকে নামে। বাড়ির সবাই শুভ্রকে দেখে অবাক হয়। এত সুন্দর স্মার্ট একটা ছেলে, দেখতেও মাশাআল্লাহ। আমেনা বেগম এগিয়ে এসে শুভ্রকে গ্রহণ করলেও শুভ্রকে মেহেরাব সাহেব পরিচয় করিয়ে দেয় সবার সাথে। শুভ্রকে পেয়ে বাড়ির সবাই ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। শুভ্রের আসার নিউজটা পুরো বিডিতে ছড়িয়ে পড়েছে। সবটা আকাশ দেখেছে। মিডিয়ার লোকজনও ছিল মেহেরাব সাহেবের ইভেন্টে। আকাশের কোম্পানির লোকজন বসে আছে, ইনভেস্টরও বসে আছে। এসব কি দেখছি মিস্টার আকাশ সাহেব? আপনি বলেছিলেন এসকে কোম্পানির সাথে আপনার কোম্পানির একটা ডিল হবে, কিন্তু মেহেরাব সাহেব তার কোম্পানির জন্য ঠিকই এসকে কোম্পানির চেয়ারম্যান শুভ্রকে তারা ইনভাইট করে নিয়ে এসেছে। সে নিজেই মেহেরাবের কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছে 100 থেকে 200 কোটি। যেখানে এসকে কোম্পানির নামটাই যথেষ্ট মার্কেট ভ্যালু বাড়ানোর, সেখানে তারা নিজ থেকে কোনো কোম্পানির উপরে ইনভেস্ট করতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এমপ্যাশন কোম্পানি এখন কোথায় চলে যাবে। আমাদেরও ভুল হয়েছে আপনার কোম্পানিতে টাকা লাগানো। আমাদের উচিত ছিল মেহেরাবের সাথে কাজ করা। এভাবে চললে আর বেশি দিন লাগবে না আপনার কোম্পানি ডুবে যেতে। চলো সবাই। তৌহিদ হলো একজন ইনভেস্টর। ছোট বড় সব কোম্পানিতে তার আনাগোনা আছে। আকাশের কোম্পানির সবচাইতে বড় ইনভেস্টর তৌহিদ। কিন্তু শুভ্রের কাছে সে কিছুই নয়, বরং তৌহিদও চায় যে শুভ্রের মতো ইনভেস্টর হতে বা শুভ্রের সাথে কাজ করতে, কিন্তু সেসব আর হবে না। মেহেরাব সাহেব শুভ্রকে ঠিকই নিজের কোম্পানিতে নিয়ে চলে এসেছে। মার্কেট পাড়াতে এখন মেহেরাবকে নিয়ে চর্চা হচ্ছে। ড্যাড, আমাদের এই অবস্থার জন্য মেহরাব সাহেব দায়ী। তাকে কিছু করতে হবে। ওর কোম্পানিতে আমাদের লোক গিয়েছে না। একটা কাজ শুরু কর, নতুন প্রজেক্ট যখন মেহেরাব শুরু করবে, প্রোডাক্ট লম্ব করার আগেই রাতে সব কিছু পুড়িয়ে নষ্ট করে দিতে হবে। আর এখানে ডেমো তৈরি করা হয়, সেসব সারাতে হবে, তবেই মেহেরাব ধ্বংস হবে। আর তখনই আমরা এগিয়ে যাব। তোমার লোকেদের কাজ নামিয়ে দাও। চিন্তা নেই ড্যাড, তারা যত সময় কাজ করবে, চিন্তা নেই এইসব নিয়ে। আকাশ সিগারেট খেতে থাকে। মাথার মধ্যে মেহেরাবকে নিয়ে অনেক চিন্তা। শুভ্রকে তার রুম দেখিয়ে দেয়া হয়। মাথার ভেতরে অরিত্রী ঘুরছে। এভাবে কখনো শুভ্র কোনো মেয়েকে দেখেনি। মেয়েটার ভেতরে একটা আলাদা মাধুর্যতা আছে। শুভ্র রাতের খাবার খেয়ে ছাদে আসলো। শীতের রাত, কুয়াশা পড়েছে বেশ, মৃদু শীতল প্রবাহ বইছে। বেশ ভালো লাগছে শুভ্রের। পায়চারি করছে। ওদিকে অরিত্রী বিছানায় বসে। আরহান সোফাতে বসা। আরহান অরিত্রীকে বলে, ম্যাম, একটা কথা বলবো? বল। আপনারা শুভ্র স্যারকে অনেক সুন্দর মানাচ্ছিল। আপনারা এক হলে দেখতে বেশ ভালো লাগবে। চুপ থাকতো, এসব কথা শুনতে ইচ্ছে করে না। কিন্তু ছেলেকে দেখতে অনেক ভালো লাগছিল আর সুন্দরও আছে বেশ। আপনি তার হতে পারেন। এমন ছেলেকেই আমি সব সময় মনে মনে চাইতাম, কিন্তু আমার ভাগ্যটা দেখ কত খারাপ। তোর মতো একটা ছেলে আমার কপালে জুটেছে। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে তোর মতো একটা অশিক্ষিত, দেখতে কালো কাজের ছেলেকে আমার বিয়ে করতে হবে। আল্লাহ আমার সাথেই কেন এমন করলো? আমার তো কোনো দোষ ছিল না। আমি তো চেয়েছিলাম আমার মতো করে থাকতে, কিন্তু মাঝখান থেকে তুই এসে আমার সব কিছু তছনছ করে দিলি। আচ্ছা, তোর কি একটুও খারাপ লাগে না? তোকে এত অপমান করি আমি, ইচ্ছে করে না আমায় ছেড়ে চলে যেতে? আমি তোকে একটুও সহ্য করতে পারি না। অরিত্রী কেঁদে ফেলে। আরহান কিছু বলে না, মাথা নিচু করে নিয়েছে। সে কি বলবে? তার নিজের ভালো লাগাটাও তো কখনো মূল্য পায়নি। সবাই তো শুধু অরিত্রীর কথাটাই দেখেছে, কিন্তু তার ভালো লাগাটা কি কখনো দেখেনি তারা? তার কি দোষ? সে নীরবতা ভেঙে প্রশ্ন করল, আমি তো কিছু করিনি ম্যাম। অনেক কষ্ট হয় আপনার, তাই না? কিন্তু কিছু করার নেই। তবে আপনি চাইলে ওই স্যারের সাথে মিশতে পারেন। আপনাকে আসলে সুন্দর পাত্রেই মানায়। আপনি আমাকে তো গ্রহণ করবেন না জানি, কেউ সেটা নিয়ে কিছু বলবেও না। আপনার ফ্যামিলিও রাজি হয়ে যাবে শুভ্রের বিষয়টা নিয়ে। অরিত্রী কিছু বলল না। মন খারাপ করে রুম থেকে বের হলো। গায়ে একটি চাদর। সে সোজা ছাদের দিকে চলে আসে। আরহান সোফাতে বসে কেটে দেয়। সত্য বলতে আরহান যে অরিত্রীকে পছন্দ করে না তা কিন্তু নয়।
অরিত্রীকে যে কোনো ছেলেই পছন্দ করবে, আর আরহান তো বেশি পছন্দ করে, কারণ ছোটবেলা থেকেই আরহান অরিত্রী বলতে এক প্রকার পাগল ছিল। অরিত্রীকে একবার কুকুর কামড় দিতে এসেছিল। আরহান অরিত্রীকে বাঁচানোর জন্য আরহান নিজে অরিত্রীকে ধরে রাখে, আর কুকুরটা এসে আরহানকে অনেকগুলো কামড় দেয়। কিন্তু আরহান বোঝেনি অরিত্রীকে ধরার জন্য মেহেরাব সাহেব তাকে অনেক মেরেছিল, গরিব বলে গালি দিয়েছিল, বলেছিল ছোট লোকের জাত, গরিব হয়ে তোর মতো নোংরা ছেলের হাত আমার মেয়েকে ধরার সাহস দেখায় কিভাবে? তোর হাত আমি কেটে ফেলবো। মেহেরাব সাহেবের পা জড়িয়ে ধরে আরহানের মা। সেসব অনেকে ভুলে গেলেও আরহান সেটা ভোলেনি। মনের ভিতরে বিশাল একটা জিদ জমা করে রাখে আরহান। আরও একবার অরিত্রীর একটা পোষা টিয়া পাখি ছিল, সেটা খাঁচা থেকে বের হয়ে একতলা ঘরের জানালার সামসাইডের উপরে গিয়ে বসে। অরিত্রী পাখিটার জন্য অনেক কান্না করে। তখন আরহান ক্লাস 8-এ পড়ে, আর অরিত্রী তখন ক্লাস 4-এ। অরিত্রীর জন্য আরহান সেখানে উঠে পাখিটা ধরতেই পা ফসকে স্লিপ করে নিচে পড়ে যায়, পা ভাঙে তার। তবুও খোঁড়াতে খোঁড়াতে অরিত্রীর কাছে আসে সে, অরিত্রীর হাত ধরে পাখিটা দেয়। সেবার আমিনা বেগম এসে আরহানকে কথা শোনায়। তোকে না বলেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে? কি ভাবছিস আমার মেয়ের কাছে এসে তার ভালোবাসা নিবি, তারপর সব কিছু হাতানোর ধান্দা? ছোট লোক থাকার নিজের দিকে তাকিয়েছিস কখনো? আমার মেয়েকে আজকে 2বার গোসল করাতে হবে, তোর নোংরা হাতে ধরেছিস। উফ। আমিনা বেগম অরিত্রীকে ভেতরে নিয়ে চলে যায়। মাহিমা বেগম আসে তার ছেলের কাছে। অরিত্রীর কাছে যাওয়ার অপরাধে আরহানকে অরিত্রীর মা অনেক মেরেছে। সেসব দেখে মাহিমা বুকে কষ্ট চেপে বলে, কেন যাচ্ছিস তার কাছে বারবার? তোকে এত বোঝায় তারা মালিক, আমরা তাদের কর্মচারী। আমাদের দুবেলা খেতে দেই, থাকতে দেই, এটাই তো আমাদের জন্য অনেক। আর কি চাস তুই? কথা দে অতিথির কাছে আর যাবি না তুই। আরহান কিছু বলে না। পা ভাঙার যন্ত্রণা কখন যে চলে গেছে আরহান বুঝতে পারেনি। মনের ভিতরে একটা বিশাল চাপা কষ্ট জমা হয়েছে। আরহানের সেদিনও অনেক জিদ হয়, কিন্তু কিছুই যে তার করার নেই। সে কখনো না পারবে উপরে উঠতে, না পারবে সবার জবাব দিতে। সবসময় অরিত্রীকে আরহান দূর থেকে ভালোবেসেছে। আরহান যেদিন শুনল অরিত্রীকে তার বিয়ে করতে হবে, মনে মনে সে খুশি হয়, কিন্তু ছোটবেলার কথাগুলো মনে পড়ে তার। মাহিমা বেগম আরহানকে বলে, তোকে কথা দিতে হবে, আবার অত্রিজাকে বিয়ে করতে হবে। ওদের কথাগুলো বলে যা। আরহান সেসবেও রাজি হয়। কি করবে সে তখন? কিন্তু যখন বাসর ঘরে ঢুকে অরিত্রী তাকে অপমান করলো, কন্ট্রাক্ট সাইন করালো, তাতে অরিত্রীর প্রতি ভালোবাসাগুলো দুমড়ে মুচড়ে গিয়ে সেখানে একরাশ হতাশা, অপমান জমা হয়। অরিত্রী ছাদে আসেন, এসে দেখতে পায় একজন পায়চারি করছেন। অরিত্রী ছাড়া কারো ছাদে ওঠা নিষেধ। কে উঠেছে ছাদে? অরিত্রী এগিয়ে আসে, দেখে শুভ্র দাঁড়িয়ে। শুভ্রকে দেখেই অরিত্রী খুশি হয়। শুভ্র অরিত্রীকে দেখে অবাক হয়। আরে আপনি এত রাতে ছাদে? হ্যাঁ এসেছি, ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই ছাদে এসেছিলাম। আপনিও তো দেখি ছাদে এত রাতে এসেছেন। হ্যাঁ, একই বিষয়, যে ভালো লাগছিল না তাই আসলাম। দেখুন কুয়াশা ঘেরা চারপাশ, আকাশে ওঠা চাঁদটাও দেখা যাচ্ছে না সেভাবে, ঘোলাটে লাগছে। আমার ভালো লাগে কুয়াশা ঘেরা সকাল কিংবা রাত। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ করুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্টও বেশ। এই অল্প বয়সে এত বড় কোম্পানি কিভাবে দাঁড় করালেন? আসলে চেষ্টা আর সৎ হলে সবাই সম্ভব। আমি চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি। তবে সত্য বলতে আমার আগে একটা ছোট বিজনেস ছিল। আমার এক বিদেশি ট্যুরিস্ট প্লাস বিজনেসম্যানের সাথে পরিচয় হয়। সে তার জন্য আমার থেকে প্রোডাক্ট কিনতো। আস্তে আস্তে আমার বিজনেস বড় হতে থাকে, বিদেশি পার্টি ধরতে শুরু করি, এরপর হয়ে গেছে। ভালো। আপনি যেমন সুন্দরী, তা আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? কেউ নেই আমার, আমি একা থাকতে পছন্দ করি। কি বলেন, সুন্দরী মেয়ে অথচ বয়ফ্রেন্ড নাই? দুজনে গল্প শুরু করে দেয়। অনেকটা সময় ধরে একে অপরকে জানতে থাকে। বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের ভেতরে। কালকেই তারা চলে যাবে গ্রামের বিয়ের অনুষ্ঠানে। মেহেরাব সাহেব আর আমিনা বেগম বসে আছে বিছানায়। মেহেরাব সাহেব শুভ্রকে নিয়ে বলতে বলতে হাঁপিয়ে গেছেন। হঠাৎ আমিনা বেগম বলেন, তুমি যদি এমন ভুল না করতা তাহলে তোমার মেয়েকে আজ ওই ছেলের সাথে বিয়ে দিতে পারতাম। কিন্তু আমি দেখেছিলাম ওরা খাবারের সময় একে অপরকে দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। ওদেরকে মানাচ্ছিলও বেশ। এরকম একটা জামাই তো আমার মেয়ের জন্য একদম পারফেক্ট হতো। সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিতে পারতাম। কিন্তু তুমি তো ওরহানকে সহ্য করতে পারতে না। বিয়েটা কিভাবে দিলে তার সাথে? বললাম না জিদ থেকে? তোমার মেয়ে যেটা করছে সেটাই অনেক বড় কিছু, যা হবার হয়েছে। যদি তোমার মেয়ে শুভ্রকে নিজের প্রেমে পড়াতে পারে
তখন না হয় অরহানকে বলে ডিভোর্স করাবো। এখন বাদ দাও। আমেনা আর কথা বলল না, মেহরাবের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব আর কিছু বলে না, শুয়ে পড়েন নিজের জায়গাতে। ওদিকে আরহান অনেকটা সময় অরিটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অরিটি আসে না। সে রুম থেকে বের হয়, অরিটি ছাদে আসে, যেটা আরহান বুঝতে পারে, কারণ অরিটি ছাদে সব সময় আসে। কি করবে সে, যাবে কি যাবে না ভাবতে ভাবতে ছাদে উঠল। ছাদের দরজা সরিয়ে যখন সে পা রাখে ছাদে, দেখতে পায় শুভ্র আর অরিত্রি দাঁড়িয়ে আছে। দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। আরহান দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, নিজের রুমে আসে। সে সোফাতে শুয়ে পড়ে। আরহান সে সিদ্ধান্ত নেয় কখনো সে আর অরিত্রির রুমে আসবে না। স্বামীর অধিকার যেহেতু নেই, তাই তার সাথে থাকাটাও কখনো মানায় না। সে ড্রয়ার খুলল, অরিত্রির দেয়া কন্ট্যাক্ট পেপারটা পড়ল সে। অরিত্রি জানে আরহান পড়তে লিখতে পারে না, তাই সেদিন অরিত্রি আরহানের আঙুল কেটে দিয়ে সেই পেপারে রক্তের টিপ সই করিয়েছে। আরহান সেগুলো আরও একবার পড়তে থাকে। সেখানে লেখা, কখনো হাজব্যান্ড ওয়াইফের অধিকার দেখানো যাবে না। যার যা লাইফ তাকে সেটা নিয়ে চলবে, কেউ কোনো প্রশ্ন করবে না, নিজের মতো করে থাকবে, কোনো কথা বলতে পারবে না, কোনো অধিকার দেখানো যাবে না। 1 বছর কন্ট্রাক্ট বিয়ের, তারপর ডিভোর্স দিতে হবে। আরহান স্পর্শ করতে পারবে না অরিত্রিকে। আরহান সবগুলো পড়ে মুচকি হাসতে থাকে। সে একটি চিঠি লিখল, তারপর মাঝরাতে অরিত্রির রুমে প্রবেশ করল। আরহান ঘুমোচ্ছে। অরিত্রি তার দিকে তাকালো না, সে বিছানায় শুয়ে পড়ে। কালকে সকাল সকাল বের হতে হবে। বন্ধুরা সবাই আসবে তাদের বাড়িতে, একসাথে বড় মাইক্রোতে করে যাবে তারা। অরিত্রি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আরহান শোয়া থেকে উঠল, সে ঘুমোয়নি। অরিত্রির দিকে তাকালো, চাদর নিয়ে ঘুমিয়েছে, গায়ে কম্বল দেয়নি। অরিত্রির কাছে যায়, কম্বল গায়ে তুলে দিয়ে বাতি নিভিয়ে আরহান শুয়ে পড়ে। তারপর সকাল হয়। তিথি রেডি হয়েছে, কালো রঙের সোয়েটার পরেছে, সাথে টাইট জিন্স, বেশ ভালোই লাগছে তিথিকে। মিহান এসে বসে আছে সেই কখন। মিহান আর তিথির মা মার্জেদা খাতুন গল্প করছিল। তিথি রেডি হয়ে লাগেজ নিয়ে ওদের সামনে আসলো। এই তো তিথি রেডি হয়েছে, মিহান বাসে করে চলে যাবে বুঝলি, কিন্তু মিহান ফোন করলে যদি না ধরিস তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা আম্মু, আমি যাই, আর একটু জলদি যেতে বলেছে। তিথি, ঠোঁটের উপর থেকে লিপস্টিক সরাও, ভালো লাগছে না। কেন? আমি তো দেখলাম সুন্দর লাগছে। না লাগছে না, গাঢ় লিপস্টিক একদম ভালো না। পারবো না মুছতে। তিথি বেয়াদবি করবি না, যা বলছে মুছে নে, হালকা দিবি যা এক্ষুনি। উফ আম্মু, ভালো লাগে না। ধ্যাত। তিথি ভেতরে এসে আবার মুছে নেয় সব কিছু। ঠিকভাবে সেজে বের হয় সে, কারো সাথে আর কথা না বলে দ্রুত চলে আসে। ওদিকে ঈশিতা রেডি হয়ে বের হলো। গেট খুলতেই দেখতে পায় ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে দেখে বলে, কি ব্যাপার, তুই কখন আসছিস? অনেক আগে তোর জন্য অপেক্ষা করছিলাম। কল দিলি না কেন? ভিতরে আসতে পারতি। তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগছিল। ইস, ঢং কত, চল এখন। ওদিকে তৌসি তন্ময়ও বের হয়েছে। এক এক করে সবাই অরিত্রির বাড়িতে চলে এসেছে। তারপর অরিত্রির বাড়িতে এসে সবাই বসেছে। আমিনা বেগম মেহরাব সাহেব আসলো সবার সাথে দেখা করতে, সবার সাথে কথা বলতে থাকে। সবাই বেশ সেজে গুজে এসেছে। শুভ্রকে ডেকে দিয়েছে আরহান, শুভ্রের রুম পরিষ্কার করে দিচ্ছে আরহান। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে লাকেজ থেকে দামি টি শার্ট পরল, তার উপরে একটা আরও দামি সাদা কালারের হুডি পরে নেয়। চুলগুলো সুন্দর করে সাজিয়ে বডি স্প্রে দিয়ে রেডি হয়ে যায়। তোমার নাম কি? তুমি না অরিত্রের ড্রাইভার? অরহান। হ্যাঁ, গাড়ি চালক, ওনার। তাহলে বাড়িতে কি করো? এসব তো কাজের লোক করবে, তুমি এখানে কেন? আসলে স্যার, আমি মাঝে মাঝে ড্রাইভারের কাজ করি আর সারা সময় বাড়ির কাজ। ও আচ্ছা, ঠিক আছে। শুভ্র বের হয়। আরহানেরও কাজ শেষ, সে চলে আসে রান্নাঘরে। শুভ্র হাঁটতে হাঁটতে সবার কাছে আসলো। শুভ্রকে দেখেই সবাই হা হয়ে যায়, যেন মনে হচ্ছে তুর্কিশ কোনো নায়ক। শুভ্রকে দেখেই তৌসি বলল, আঙ্কেল, উনি কে? আমাদের অরিত্রী বয়ফ্রেন্ড, আগে পরিচয় করিয়ে দিলেন না যে। হ্যালো ভাইয়া। আরে উনি মানে? মনে হচ্ছে আপনারা অরিত্রের ফ্রেন্ডস। আমি শুভ্র, অরিত্রের কাছের একজন। দেখলি, বলেছিলাম না, অরিত্রী যেমন সুন্দরী, অরিত্রীর বয়ফ্রেন্ডও সুন্দর হবে। মানে এদের দুজনকে যা লাগবে না, আমি ভেবেই অজ্ঞান হয়ে যাচ্ছি। অরিত্রীর কি কপাল, এভাবে একজনকে পাবে।
আরে কোনো ব্যাপার না, আসলে বিষয়টা ওরকম না। বুঝতে পেরেছি আপনি লজ্জা পাচ্ছেন। না না, অরিত্রী কোথায়? তোমরা সকালের খাবার খাও, আমি দেখছি তার রেডি হওয়া কত দূর হয়েছে। ওরহান সবাইকে সকালের খাবার দে। আমেনা কথা বলে ঘুরে তাকায়। আরহান সেখানেই ছিল, সবকিছু শুনেছে সে, কিন্তু কিছু যে তার বলার নেই। সে এমনিতেই কন্টাকে বিয়ের কাজ সম্পূর্ণ করে, আবার তার উপর বাড়ির কেউ তাকে পরিচয় দিতে ইচ্ছুক নয়। সেখানে কেন সে এত হাসির পাত্র হবে? আমেনা বেগম চলে আসে। মেয়ের রুমে আসলেও অরিত্রি রেডি হয়েছে। আজকে সে অনেক দ্রুত উঠেছিল, কিন্তু রেডি হতে দেরি হয়ে যায়। কি ব্যাপার, তোর এখনো রেডি হওয়া বাকি? তোর সব ফ্রেন্ডসরা এসে বসে আছে। আর শোন, শুভ্রকে তোর বন্ধুরা বয়ফ্রেন্ড মনে করছে। থাক, ওদেরকে কিছু বলিস না। আমার কিন্তু ছেলেটাকে ভালো লাগছে। ওরহানকে কোনোভাবে ডিভোর্স দিতে পারিস? মেজাজ এখন খারাপ করবে না মা। কি পাইছো আমাকে? হ্যাঁ, যখন যেটা বলবো সেটাই চাপিয়ে দিবা। আমার কি একটু শান্তি দিতে পারো না আমায়? ওরহানকে বিয়ে করতে রাজি ছিলাম না, তবু জোর করে বিয়ে করিয়েছো। এখন বলছো ডিভোর্স দিতে। সমস্যাটা কি? ওরহানকে মেনে নিতে পারছি না। হ্যাঁ, ডিভোর্স দিব, তবে 1 বছর পর। সবে তো 1 মাস হয়েছে। হয়েছে, আমি যাচ্ছি। এ কি, তোর টেবিলে ওটা কি ফুল? আমিনা বেগমের চোখ চলে যায় টেবিলের দিকে। একটা সাদা রঙের অচেনা ফুল দেখতে পায়, আর পাশে একটি কাগজ। অরিত্রির সাথে সাথে সেগুলো সরিয়ে নিয়ে বলে, যাও, আমি এখন সাজবো, দেরি হচ্ছে। খাবার দাও, আমি আসছি। কিন্তু ওটা কি? জানি না, যাও এখন। অরিত্রির মা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অরিত্রির টেবিলে আবার সেই ফুল আর কাগজটা রাখে। ফুলটা একটি বুনো ফুল, যেগুলো সাধারণত ক্যাকটাস ফুল নামেও পরিচিত। ফুলটির বৈজ্ঞানিক নাম অ্যাপিফিলাম অক্সিপেটালাম। এটি বিশ্বের সবচেয়ে দামি এবং দুষ্প্রাপ্য ফুল। অরিত্রির অঞ্চলের মানুষের কাছে এই ফুল বৃক্ষকমল নামে পরিচিত। এটি ক্যাকটাস জাতীয় ফুল। অরিত্রি মনে করার চেষ্টা করে এই কোমল ফুলটি তাদের বাগানে আছে কিনা, কিন্তু এমন টাইপের ফুল তো নেই। কি ফুল এটা? অরিত্রি আজ অনেক সকালে ঘুম থেকে উঠে বাহিরে যায়। সে উঠানে ফুল বাগানের কাছে পায়চারি করছিল অরিত্রি। সিনথিয়া ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় সেখানে দারোয়ান আসে। অরিত্রিকে বলে, ছোট ম্যাডাম, আপনার জন্য এটা একজন পাঠিয়েছে। একটা ছোট বাচ্চা ছেলে এসে বলল আপনাকে দিতে, আপনার কাছে পৌঁছে দিলাম। অরিত্রি সেটা হাতে বাড়িয়ে নেয়। একটা সাদা কাগজ আর সাদা একটি ফুল। ফুলটা তার বাগানের নয়। অরিত্রি সোজা রুমে চলে আসে। রুমে এসে কাগজের ভাঁজ খুলে দেখে সেখানে একটি চিঠি লেখা। হাতে লেখাটা অনেক সুন্দর। আর চিঠি পড়ে অরিত্রির মাথা ঘুরতে শুরু করে, কারণ এতটা গোছালো বাংলা লেখা এর আগে কখনো অরিত্রি পড়েনি। মানে এতটা কঠিন অর্থবহুল লেখা কি লিখবে? সেখানে লেখা ছিল, কথা ছিল আলাদা হলে আমরা আকাশ ভাগ করে নেব। তুমি তোমার আকাশটুকুতে চোখ বুলাবা, আমি আমার টুকুতে। কথা ছিল কখনো চন্দ্রমুখীর গন্ধ এলে জানালায় আমরা এক টুকরো প্রাকৃতিক হাসি হাসব নিজেদের আকাশপানে চেয়ে। আমি হাসি জীবনানন্দ পড়তে পড়তে তোমার স্মৃতির ঘ্রাণ পাই। চর্যাপদের অর্থ বোঝার মতন আমাদের সম্পর্কের হিসেব করি, পাই না কিছু, তবুও হাসি। সুখের ঘ্রাণ আসে, চিনচিনে সুখ। এ পাড়া থেকে তোমার আকাশ ঘোলাটে, বুঝতে চেষ্টা করি ও আকাশে চন্দ্রমুখী ঝিকমিকি হয়ে গন্ধ ছড়ায় নাকি। ঝাপসা চোখ ভিজে আসে উত্তরে কুয়াশায়। কেমন আছো আকাশ তুমি? প্রশ্ন করি তোমার গণ্ডিতে মুখ করে। আকাশ উত্তর দেয় না, শুনে না বোধ হয়। তোমার আকাশ কি বধির? না আমি শূন্য, এমন তো নয়। আমি মিশে গেছি তোমার শূন্যতার গহ্বরে। মনে হয় শূন্যতা, শূন্যতা সব। এই চিরকুটির কি মানে থাকবে? এটা কে লিখতে পারে? অরিত্রি আরহানকে ডাক দেয়। আরহান আসে, জানতে চায় কে দিতে পারে এসব। আরহান কিছুই জানে না। অরিত্রিও বুঝতে পারে আরহান জানবে কিভাবে। তবে অরিত্রি চিঠিটা রেখে দেয়। কেন যেন ওর অনেক ভালো লাগলো চিরকুটটা। এসব দেখতে দেখতেই দেরি হয়ে যায় অরিত্রির। এখন রেডি হওয়া শেষ। অরিত্রি 2 পিস পরেছে। ওড়না বাদ দিয়ে ওড়না ব্যবহার করে না সে। চুলগুলোর স্টাইল করে বেঁধে নিয়েছে, হালকা সেজেছে। লেডিস সুইটার পরে নিয়ে এবার ওড়না পেঁচিয়ে নিয়েছে সে।
পায়ে সাদা লেডিস স্কেটস, হাত মোজা পরে নিয়ে ব্যাগ হাতে বের হলো অরিত্রি। সিঁড়ি দিয়ে যখন নামছে অরিত্রিকে সবাই হা করে তাকিয়ে দেখছে। মেয়েটা এমনিতেও সুন্দর, তার উপর হালকা সাজাতে বেশি সুন্দর দেখাচ্ছে। শুভ্র তাকিয়ে থাকে তার দিকে। অরিত্রি এসে বসলেও শুভ্রের পাশে সবাই ছবি তোলা শুরু করে দুজনের। দোস্ত, ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে। এত সুইট কাপল তোরা, ওয়াও। হ্যাঁ, মারাত্মক কিউট। থাম তোরা, খাবার খেয়েছিস? না, তোর জন্য বসেছিলাম। আচ্ছা শুরু কর। আরহান সবাইকে খাবার দেয়। অরিত্রি আর শুভ্রের কাছে আসলো। শুভ্র নিজে বেড়ে নিতে থাকে, অরিত্রিকেও সে নিজে বেড়ে দেয়। ওর মা বাবা এটা দেখে হাসতে থাকে। অরিত্রিও কিছু বলে না, সে চুপচাপ খাবার খেয়ে নেয়। আরহান তৌসির কাছে আসে, তরকারি দিয়েছিল। ঠিক তখনই তন্ময় উঠে দাঁড়ালো, বেসিনের দিকে যাবে, কিন্তু আরহানের হাতে ধাক্কা লাগে। তরকারিটা পড়ে যায় তৌসির গায়ের উপরে। তৌসি চিৎকার করে ওঠে, আরহানের গালে কষে একটা চড় দেয়। পুরো বাড়ি তখন নীরবতায় ভর করেছে। তৌসি চিৎকার করে বলে, কি রে, তুই কানা নাকি? চোখে দেখিস না কত সুন্দর দামি ড্রেসটার কি করেছিস বলতো? 10,000 টাকা নিয়েছে এই ড্রেসটা, তুই তরকারি ফেললি? হারামি, তোর গায়ের 100টা ড্রেস মিলেও এই রকম ড্রেস হবে না। ছোট লোক, অশিক্ষিত, কাইল্লা কথাকার। অরহান, তোকে বলছি না সাবধানে কাজ করবি, সব সময় কিছু না কিছু করিস তুই। স্যার, আমি ইচ্ছে করে করিনি। ওই যে উনি উঠতেই আমার হাতে তার ধাক্কা লাগে, এজন্য পড়ে গিয়েছে। চুপ, আবার বেশি কথা বলছিস। তোরা এমনি কি থেকে যাবি? কখনো ভদ্রতা শিখবি না? অসহ্য। আরও একটা চড় দে ওর গালে। এ তোরা কি শুরু করেছিস? তার বাচ্চা, আমার ড্রেস। আমি যাব না। কি সমস্যা আপনাদের? মানুষকে কি মানুষ মনে করেন না? মানুষের সাথে এমন ব্যবহার কিভাবে করেন? মানুষকে ভালোবাসতে হয়। এমন ড্রেস তো আমার অফিসে হাত মোছার জন্য ব্যবহার করি। তাহলে আমি কি বলবো আপনারা গরিব খ্যাত? মানুষের প্রতি ভালোবাসা দেখাবেন, কাউকে ছোট করার আগে ভাববেন। আজকে যে অবস্থানে আছেন আগামীতে এমনটা নাও থাকতে পারে। আহান ব্রো, তুমি যাও, রেডি হয়ে নাও। আর আপনি যান, ড্রেস চেঞ্জ করুন। সামনে একটু তরকারি পড়েছে, সেটা ধুয়ে নিলেই শেষ। শুভ্র কথাগুলো বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। শুভ্র চলে যেতেই সবাই আরহানের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। আরহানের মা চুপচাপ দরজায় দাঁড়িয়ে ছেলের অপমান দেখতে থাকে। আরহান তাকে বলেছে যা হবার হবে, কিন্তু কখনো যেন ওর ঝামেলার সময় তিনি না আসে। এজন্য তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর চোখের পানি ফেলছে। অরিত্রি কিছু বলতে যেও পারে না, কারণ শুভ্র কেমন টাইপের মানুষ সেটা অরিত্রি বুঝতে পেরেছে। তাই শুভ্রের সামনে সে এই ঘটনা আর বাড়ায় না। বড় একটি মাইক্রো বাহিরে দাঁড়িয়ে আছে। আরহান সবার ব্যাগগুলো ভেতরে ঢুকিয়ে রাখলো। সে আর সিনথিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। 14 জন সিটের দামি একটি মাইক্রো। সবাই একসাথে আসলো। রিয়া আগেই তার গ্রামে চলে গেছে। রিয়াকে কল করে জানিয়েছে তারা বের হচ্ছে। রিয়া অনেক খুশি তার বন্ধুরা আসে। সিনথিয়া আর আরহান একসাথে বসলো, মানে আরহান গাড়ি চালাবে আর সিনথিয়া পাশের সিটে বসেছে। অরিত্রি, শুভ্র, তিথি বসেছে মাঝে। পেছনে বাকি 4 জন বসেছে। ঈশিতা আর ইরফান পাশাপাশি বসেছে। তৌসি আর তন্ময় বসেছে একসাথে। আরহান গাড়ি চালাতে থাকে। শুভ্র আর অরিত্রি দুজনে গল্প করছে, বাকিরা যে যার মতো বসে গান শুনছে। আরহান লুকিং গ্লাসে দুজনের দিকে বারবার তাকাচ্ছে। এভাবে সময় পেরিয়ে যায়। আরহান যাকে ভালোবাসে ছোটবেলা থেকে, সেই মেয়েটা তাকে সহ্য করতে পারে না। ভালোবাসা বড্ড অদ্ভুত একটি বিষয়। কেউ যদি নিজ ইচ্ছাতে ভালোবাসা দেয়, অপর পাশের মানুষরা সেটা গ্রহণ করতে পারে না। এটা অদ্ভুত ছাড়া আর কি। কিন্তু মানুষ বড্ড বোকা। ভালোবাসার বিষয়ে আরও বোকা তারা। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়। গাড়ি থেকে নামে সবাই গ্রামে প্রথমবার এসেছে। বাড়ির সামনে গ্রামের অনেকগুলো মানুষ এসে জড়ো হয়েছে। শহর থেকে রিয়ার বন্ধুরা আসবে এটা গ্রামের সবাই জেনে গিয়েছে। মিহানও এসে পৌঁছলো মাত্র। মিহান তিথির কাছে আসলো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ঠিক মতো এসেছো? না আসলে দেখবা কিভাবে এখানে? কেমন আছিস তোরা? আহারে মিহান ভাই কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। অরিত্রি কই, নামে না কেন? কি? অরিত্রি গাড়ি থেকে নামলো। গ্রামের মানুষ অরিত্রিকে দেখে অবাক হয়। এত সুন্দরী কোনো মেয়ে হতে পারে? সবাই হা করে তাকিয়ে থাকে অরিত্রির দিকে। শুভ্র নামলো, অরিত্রির পেছনে এসে দাঁড়ালো। শুভ্রকে দেখেই রিয়া হা হয়ে যায়, সাথে বাকিরাও। এত কিউট ছেলে কোথা থেকে আসলো? রিয়া বলে, কি ব্যাপার, এটাকে? অরিত্রির বয়ফ্রেন্ড আমেরিকা থেকে এসেছে। অরিত্রি আমাদের বলেনি কেন? এত কিউট ছেলে অরিত্রির সাথেই মানায়। আমরা তো সবাই সাইকেলেই কারে।
অরিত্রি এসে রিয়াকে জড়িয়ে ধরে, সবাই অনেক খুশি। আরহান আর সিনথিয়া নেমে সবার ব্যাগ ধরে ভেতরে নিয়ে আসলো। বিরাট বড় একটি বাড়ি, রিয়ার বাবা এমপি এই উপজেলাতে। শুভ্র এসে রিয়ার বাবা রাজ সাহেবকে বলে, স্যার আমি আপনার ছেলের কোম্পানির চেয়ারম্যান। আপনার ছেলে রিফাত আমার কোম্পানিতে কাজ করে। সে আসতে পারবে না কারণ তার একটা সাইটে কাজ করেছে, তাকে ছুটি দিয়েছিলাম। সে কাজের প্রতি সৎ, তবে খুব দ্রুত সে আসবে। আমি বিড়িতে এসেছিলাম কোম্পানির ডিল নিয়ে। সে সুবাদে রিফাত আমাকে বলেছিল তার বোনের বিয়েতে আমি যেন আসি। দাঁড়ান তাকে কল করি। কল করা লাগবে না বাবা, সে তোমার কথা বলেছে। তুমি আমাদের স্পেশাল গেস্ট। তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তোমাকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখবে না বাবা। আরে আঙ্কেল, এসব কোনো ব্যাপার না। আমি খুবই সিম্পল পছন্দ করি। আমার ভিআইপি কিছু লাগবে না। আমি এভাবে সবার সাথে মিশতে চাই। এত বড় একজন মানুষ অথচ কোনো অহংকার নেই। তোমাকে ভালো লেগেছে বাবা। আঙ্কেল এবার একটু আমাদের সাথেও কথা বলুন। আর অদিতি, কত বড় হয়েছিস? তোর বাবা কবে আসবে? হয়তো বিয়ের দিন, ঠিক জানি না। আচ্ছা, আমি কথা বলে নেব। তোমরা সবাই ভালো আছো তো? যাও, ভেতরে যাও। রাজ সাহেব সবার সাথে কথা বলল। সবাই অনেক খুশি। অনেকটা সময় জার্নি শেষে সবাই বেশ ক্লান্ত। রিয়ার মা পলি বেগম সবাইকে রুম দেখিয়ে দেয়। মেয়েরা 4 জন 2টা রুমে থাকবে, আর ছেলেরা 3 জন একটা রুমে, আর শুভ্র আলাদা একটি রুমে। আরহান আর সিনথিয়া কাজের লোকেদের রুমে থাকবে। খাবার শেষ করে সবাই বসে আছে। রিয়া সবাইকে বলল, ওই তোরা শোন, আমাদের এখানে একটা সুন্দর জায়গা আছে, ঝর্ণা পড়ে। জায়গাটা অনেক সুন্দর, দেখলে পাগল হয়ে যাবি। নদীতে ঝর্ণা পড়ে, বাবা সেই জায়গাটা কিনে নিয়েছে, যাবি তো? সবাই একসাথে চিৎকার করে উঠে যাবার জন্য। গ্রামে এসেছে আর গ্রাম দেখবে না তা কি হয়। সবাই রেডি হয়ে নিল। 2-3টে গাড়িতে আলাদা হয়ে একসাথে রওনা দিল। সবাই আছে। বেশ কিছু সময় পর সবাই একসাথে জায়গাটাতে এসে পৌঁছালো। উঁচু একটি পাহাড়, সবাই সেখানে উঠতে থাকে। হঠাৎ 6টা ছেলে আসে সেখানে। রিয়া সবাইকে বলে, সামনে যে ছেলেগুলো আসছে তাদের সাথে কোনো প্রকার কথা বলবি না। ওরা প্রাক্তন মন্ত্রীর ছেলেরা। ওরা কিন্তু অনেক খারাপ, ওরা গায়ে পড়ে ঝামেলা করে। রিয়ার কথা শুনে বাকিরা পাত্তাই দিল না, কারণ তারা শহরের লোকেরা, গ্রামের লোকেদের পাত্তা দেবে না। পেছনে সিনথিয়া আর আরহান ক্যামেরা, গিটার, ব্যাগ নিয়ে আসে। সিনথিয়া পড়ে যাচ্ছিল। আরহান দ্রুত সিনথিয়াকে ধরলো। সিনথিয়া খুশি হয়, মেয়েটা ঘেমে গেছে শীতের ভেতরেও। সবাই এগিয়ে যাচ্ছে। হঠাৎ ছেলেগুলো রিয়াদের সামনে আসলো। তারপর রিয়ারা সবাই ঝর্ণার দিকে এগিয়ে যেতে থাকে। প্রাক্তন এমপির ছেলে রাকিব তালুকদার রিয়াকে দেখেই ডাকলো, রিয়া যে বিয়ের কোণে, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হতে পারতো। তোমাকে আমি পছন্দ করতাম, কিন্তু ওই শালা পুলিশ অফিসার এসে তোমার বাবাকে পটিয়ে তোমাকে বিয়ে করছে। এটা মানতে পারছি না। আমি কিন্তু আরো বেশি আদর করতে পারতাম তোমাকে। বেয়াদব একটা, সামনে থেকে দূর হয়ে যা। ওরে বাপরে, এখনো তো দেখি আগের মতো তেজ আছে তোমার। কি বলছিস? দেখ, তোর কথা সহ্য হয় না আমার। বন্ধুরা আসছে ঢাকা থেকে, বেয়াদবি করবি না। বন্ধুরা? হ্যাঁ তাই তো। বাহ, এই মেয়েটা তো বেশি সুন্দর। উফ, চুলগুলো কত সুন্দর। রাকিব কথাগুলো বলে অরিত্রির চুলে হাতও দিয়ে দেয়। সাথে সাথে শুভ্র এগিয়ে আসে রাকিবের দিকে। শুভ্রের জামার কলার টেনে ধরে সরিয়ে দেয় রাকিব। শুভ্র আবার আসে। তখন হাসিব নামের ছেলেটা বলে, ওই চান্দু, কাছে আসবি না? চিনস না আমাদের? তোরা শহরের পোলা, আমরা কিন্তু গ্রামের। মারবো তা পালাতেও পারবি না। তোদের সাহস কি করে হয় আমার বন্ধুদের গায়ে হাত দেওয়ার? মামুনি, তোমাকে তো পেলাম না। তোমার এই বান্ধবীটারে ভালো লাগছে। উফ, কি গাল। রাকিব এবার অরিত্রির গাল স্পর্শ করে। অরিত্রি ঠাস করে 2টো চর বসিয়ে দেয় রাকিবের গালে। রাকিব হাসতে থাকে। অরিত্রির ওড়না কেড়ে নেয় রাকিব। ইরফান, তন্ময়, মিহান এগিয়ে আসে। রাকিবের ছেলেরাও এগিয়ে আসে। ওরা হাতে ছুরি বের করে। শুভ্র এসে রাকিবের গালে ঘুষি দেয়। রাকিবরা এসে শুভ্রকে মারতে শুরু করে। অনেক অবস্থা খারাপ হয়। রিয়া বলে, আমার বাবাকে এক্ষুনি ফোন দিচ্ছি। তোদের সব কয়টাকে আমি যদি আজকে মেরে না ফেলছি তাহলে দেখে নিস। রাকিব রিয়ার থেকে ফোনটা কেড়ে নেয়। ওর বন্ধুরা শুভ্রকে ছাড়িয়ে নেয়। রাকিব অরিত্রির কাছে আসে। অরিত্রিকে পাহাড়ের উপরে নিয়ে আসে টেনে। সবাই দৌড়ে ওদের পেছনে আসে। আরহান এগিয়ে আসতে যাবে। সিনথিয়া বলে, যাস না, ওদের হাতে ছুরি আছে, ওরা কিন্তু তোরে মারবে। আরহান থেমে যায়। অরিত্রিকে রাকিব বলে, অনেক হাতের জোর তোর, তাই না? তোকে আমি যে কি আজ করব তুই জানিস না। আমার হাত ছাড় বলছি। তুই চিনিস না আমি কে? খুঁজে বের করে কুত্তার মতো পারবে সবাই। আরে ধুর, আমার কিচ্ছু হবে না। শোন, তোকে আমি এখন চুমু খাবো, সবাই সেটা ভিডিও করবে। আমাকে চর মারলি,
সেটা শাস্তি তোকেই পেতে হবে। আমার বন্ধুর কিছু হলে তোকে মেরে ফেলবো। ওই হাসিব, সবগুলোকে পিটাম। যে কথা বলবে তাকে আজকে অনেক খারাপ অবস্থা করবে। কোনো মেয়েকে বাদ রাখবি না। ছেলেগুলো আসলে ছুরি মারবে। ঠিক আছে বস, আপনি কাজ শুরু করেন। রাকিব অরিত্রির গালে চুমু দিতে যায়। সবাই এগিয়ে আসতে থাকে কিন্তু হাসিবেরা সবাইকে মারতে শুরু করে। এমন সময় আরহান আসে সেখানে। রাকিবের কাঁধে হাত রাখলো। বস একবার এদিকে তাকান। শালা তুই কে রে? রাকিব ঘুরতেই আরহান জোরে একটা ঘুষি দেয়। রাকিব পড়ে যায় মাটিতে। আরহানের কাছে আসে আরও দুজন ছেলে। আরহান মারতে যায়, পেছন থেকে রাকিব ছুরি মারতে যায় আরহানকে। সিনথিয়া ডাক দেয় আরহানকে। আরহান ঘুরতেই হাতে ছুরিটা লাগলো তার। আরহানের হাত কেটে রক্ত পড়তে থাকে। আরহান হাত দিয়ে কাটা জায়গা চেপে ধরে। রাকিব অরিত্রির কাছে আসলো, অরিত্রিকে বলে, তোর জন্য তো দেখি সবাই মরতে চায়, তাহলে তুই মর। কি বলেছিলি যেন? তোর লোকেরা আমাকে কুত্তার মতো মারবে, আগে তুই বাঁচতে পারিস কিনা? রাকিব কথাটা বলেই অরিত্রিকে পাহাড় থেকে ধাক্কা দেয়। নিচে গভীর নদী। অরিত্রি সেই নদীতে গিয়ে পড়ে। অরিত্রি জীবনে কখনো পানিতে নেমে গোসল করেনি, সাঁতারও জানে না। সবাই অরিত্রি বলে জড়িয়ে চিৎকার করে ওঠে। রাকিবরা হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। কিনারে এসে অরিত্রি বলে ডাকতে থাকে সবাই, কেউ ওরে বাঁচাও, কিন্তু কেউ এগিয়ে আসে না। এমন সময় আরহান দৌড়ে ঝাঁপ দেয় নদীতে। অরিত্রি ডুবে যেতে থাকে। আরহান ঝাঁপ দিয়ে অরিত্রির কাছে আসে। অরিত্রির কাছে গিয়ে হাত ধরে পাড়ে টেনে নিয়ে আসতে থাকে। এর মধ্যেই অরিত্রি অনেকটা পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়। পাড়ে আসতেই সবাই দৌড়ে নিচে নেমে আসে। আরহান হাঁপাতে থাকে। অরিত্রির কোনো হুঁশ নেই। আরহান সিনথিয়াকে ডাক দেয়, এদিকে আয় তো। ম্যামের পেটে হাত রাখ। এভাবে না, এভাবে। আরহান সিনথিয়ার হাতের উপরে হাত দিয়ে অরিত্রির পেটে জোরে জোরে চাপ দিতে থাকে। কয়েক মিনিট পর অরিত্রি কাশতে কাশতে সজ্ঞানে ফিরে আসে। সিনথিয়া হাত সরিয়ে নিয়েছে। আরহান অরিত্রির দিকে তাকিয়ে আছে, কিন্তু হাত সরাতে মনে নেই, যদিও সামান্যভাবেই হাত লেগে আছে তার। অরিত্রি, ঠিক আছিস দোস্ত? অরিত্রি, ঠিক আছে তুমি? ঠিক আছেন ম্যাম? অরিত্রি আরহানের দিকে তাকায়। শীত লাগছে ভীষণ। আরহানের হাত কেটে অনেকটা ফাঁকা হয়ে গেছে। সেসব পরোয়া না করে আরহান নদীতে ঝাঁপ দেয় অরিত্রিকে বাঁচানোর জন্য। অরিত্রি দেখে আরহানের গা ভেজা, আর হাতটাও সামান্য পেটের কাছে লেগে আছে। অরিত্রি উঠে দাঁড়ালো, সবাইকে বলে, আমাকে নদী থেকে তুলেছে কে? অরিত্রি, আজকে যদি আহান ভাই না থাকতো তাহলে যে কি হতো? সেই তো তোকে উদ্ধার করেছে, জানোয়ারগুলো তোকে ফেলে দিয়েছিল। অরিত্রি তাকায় আরহানের দিকে। আরহান মাথা নিচু করে নিয়েছে। আরহান জানে কি হতে যাচ্ছে। অরিত্রি আরহানকে বলে, হারামির ছোট লোক কোথাকার, তোরা এত বড় সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? আমার পেটে হাত দিয়ে আমায় বাঁচিয়েছিস না? তোর মতো একটা খারাপ দেখতে ছেলের স্পর্শের থেকে আমার তো মরে যাওয়াটা অনেক ভালো ছিল। অন্তত তোর থেকে তো শান্তি পেতাম আমি। কথাগুলো বলে আরহানকে একটা চড় দেয় অরিত্রি। সবাই অবাক হয়। অরিত্রি কাঁদতে থাকে। অরিত্রি থামে না, সে আরও বলতে শুরু করে, শালা লোভী, যখনই সুযোগ পেয়েছিস আমার স্পর্শ করার চান্স হারাসনি, তাই না? এত শখ আমায় ছোঁয়ার। আমি তোর কাছে সস্তা? কি চাস বল? তোকে বলেছিলাম আমার কাছে আসবি না কখনো। তুই আমার সাথেই ঘুরঘুর করিস, আর আমি কুত্তা লম্পট কোথাকার। তো স্পর্শে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। কি শুরু করেছিস বলতো? তোর সমস্যাটা কি? একটা মানুষ নিজের জীবনের মায়া না করে তোকে বাঁচালো, আর তুই কি না? তিথি, চুপ কর তো। অরিত্রির মাথায় শক লেগেছে, চল বাড়িতে ফিরি। চল চল। সবাই অরিত্রিকে নিয়ে বাড়িতে চলে যায়। আরহান বালুর উপরে চুপচাপ বসে রইল। অনেক মানুষ একসাথে ওদের কাণ্ড দেখছিল। শো শেষ। এরপর সবাই চলে যায়। সিনথিয়া আসলেও আরহানের কাছে। আরহানের কাঁধে হাত রাখে সিনথিয়া বলল, তোকে বলছিলাম যাবি না, দেখলি তো কি করলো? ছোট থেকে এসব সহ্য করে আসছিস, কবে জবাব দিবি? তোর কি অনেক ভালো লাগে অপমান শুনতে? ইচ্ছে করে কানের নিচে ওনারে কষে কয়েকটা চড় মারি। কি ভাবে নিজেকে তিনি? তুই আসলেই ছেঁচড়া। এত কিছু হয় তবুও তার পিছু ছাড়িস না। বাড়ি যা, আমি পরে আসবো। মানে কি? রাত হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে হবে। চল আমার সাথে। গাড়ি চলে যাবে, যা বলছি। ওদের ব্যাগ সব কিছু উপরে আছে, যা জলদি। অরহান, তুই একটা ধুর, যা তোর ইচ্ছে মতো থাক। গেলাম আমি, ডাকবি না আমাকে।
সিনথিয়া কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আরহান বালুর উপরে বসে থাকে। সন্ধ্যায় আকাশের চাঁদ উঠেছে, সেটা নদীর পানিতে এসে পড়ে। আরহান সেটাই দেখতে ব্যস্ত। মনের ভিতরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আরহানের, যেটা সহ্য করার শক্তি আরহানের আছে, তবে মনটা যে ভেঙে একদমই টুকরো হয়ে গেছে। নিজের বউয়ের থেকে আরহান প্রতিদিন এমন অপমান সহ্য করে আসে, কি করবে সে? রাজের বাড়িতে পুলিশ এসেছে, ফারুক এসেছে। ফারুক হলো এই থানার পুলিশ। রাজের সাথে তার ভালো খাতির। রাজেই ফারুকের সাথে রিয়ার বিয়ে দিচ্ছে। ফারুকের পুরো নাম আসিফ ইসলাম ফারুক। রাজ সবাইকে অনেক বকা দিচ্ছে। ড্রয়িং রুমে বসে আছে রিয়ার বান্ধবীরা। রাত অনেক হয়েছে, পুলিশরা দেরি করে কেন এসেছে? রিয়া কি হয়েছিল সেখানে? আগের এমপির ছেলে রাব্বি আমাকে প্রথমে অনেক বাজে থাক বলে, তারপর অরিত্রীর সাথে আরো খারাপ আচরণ করে। শুভ্র ভাইয়া, আমার বন্ধুরা ওদেরকে বাধা দেয়, পরে ওরা আমাদেরকেও মারে, অনেক বাজেভাবে টাচ করে অরিত্রীর গালে। আহান গিয়ে তৌহিদকে মারছিল, আহানকে ছুরি মারে ওরা। তারপর অরিত্রীকে উপর থেকে ফেলে দেয় রাকিব। তারপর আমরা অরিত্রীকে তুলে নিয়ে আসি বাড়িতে। বাবা, এভাবে বাড়িতে নিয়ে এসে আমার বন্ধুদের অপমান হতে দেখতে পারবো না। চাইলে তোমরা এই জায়গাটাও নিজের দখলে নিতে পারো, তাও ওরা মেরেছে। এমন হলে আমি বিয়ে করব না, বন্ধুদের সাথে চলে যাব। আচ্ছা, একটু ঠান্ডা হন, আমাদের সব কয়টাকে তুলে নিয়ে আসছি। ফারুক বের হবে গাড়ি নিয়ে, ঠিক তখনই প্রাক্তন এমপি মাহমুদ সাহেবের গাড়ি রাজের বাড়িতে ঢুকলো। রাজসহ তার সব সিকিউরিটি এগিয়ে যায় সেদিকে। মাহমুদ সাহেব রাজের কাছে আসে, রাজের কাছে মাটিতে বসে বলে, ভাই, আমার ছেলেকে দয়া করে ফেরত দিন। ওর বন্ধুদের লাশ তাদের বাড়িতে পাঠিয়েছেন। আমার ছেলে কোথায়? ওকে দয়া করে মারবেন না। আমার ছেলের হাত দুটো কেটে পাঠিয়েছেন। কেন করলেন এমন? আপনাকে সবকিছু বলতেন, আমি তাকে শাস্তি দিতাম, প্রয়োজনে জেলে পাঠাতাম, তবুও তো সে বেঁচে থাকতো। আমার ছেলে হাত কেটে তাকে এতক্ষণে মেরেও ফেলেছেন। মাহমুদের কথা শুনে ভয়ে সবাই আটকে ওঠে। রাকিবের সবাইকে মেরে ফেলা হয়েছে। কিভাবে, কে করলো? রাকিবের হাত দুটো রাজের সামনে আনা হয়। রাকিব যে শার্ট পরেছিল সেই শার্টের হাতা সহ দুইটা হাত কাপড়ে মুড়িয়ে পাঠানো হয়েছে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয়ে আটকে ওঠে। কে করলো এটা? রাজ বলে, কি বলেন এগুলো? আমি তো কিছুই জানতাম না, বরং আপনার ছেলে আমার মেয়েদের সাথে বাজে করেছে সেই সব বাড়িতে আসার পরে শুনেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? তাহলে কার এত বড় সাহস আমার ছেলেকে মারবে? কে আমার ছেলেকে এভাবে হাত কেটে মারলো? অফিসার, কি করছো এগুলো? দেখুন মাহমুদ সাহেব, আমরা এই খবর মাত্র পেয়েছি। রিয়ার বন্ধুরা সবাই সেখান থেকে চলে আসে। দেখুন সবাই এখানে উপস্থিত, তাহলে কাজটা কে করবে? আমি জানি না, তবে চলে যাচ্ছি। কসম, যদি জানতে পারি আমার ছেলের খুন আপনারা করেছেন, আমি বিয়ে বাড়িকে শ্মশান বানিয়ে ফেলবো। মাহমুদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। সবাই ভয় পেয়েছে, কে করেছে এটা? একটু পরেই খবর আসে রাকিবের লাশ নদীর পাড়ে পাওয়া গেছে। কিন্তু এটা কে করেছে? কার এত বড় সাহস? কে এত বাজেভাবে ওদের সবাইকে মেরেছে? সবাই ভেতরে চলে আসে। ওরা আসার দিনই এমন হবে কেউ ভাবতে পারেনি। সবাই যে যার রুমে চলে যায়। অরিত্রীর যেন তখনও ঘোর কাটেনি। সে সব শুনে অনেক ভয় পেয়েছে। আরহান শুয়ে আছে নিজের ঘরে। দরজায় কড়া নাড়ার শব্দ। আরহান গিয়ে দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে সিনথিয়া এসেছে। আরহানের হাতের হাত কবজিতে ব্যান্ডেজ। আরহানের কাপড়গুলো পড়ে আছে নিচে। সিনথিয়া বলে, তুই কখন এসেছিস? তোরা চলে আসার পরই ওখান থেকে অটোতে করে এসেছিলাম। হাত অনেক ব্যথা থাকায় আমি বাহিরে যেতে পারিনি, এখানেই শুয়েছিলাম। জানিস কি হয়েছে? আজকে আমাদের সাথে ওই ছেলেগুলো যা করেছে সেটার শাস্তি পেয়েছে। ও, পুলিশ ধরেছে? আরে না, কে বা কারা যেন তাদের সবাইকে মেরে ফেলেছে। রাকিবের হাত কেটে পাঠিয়েছিল, লাশ ওই নদীতে পাওয়া গেছে। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আচ্ছা, সমস্যা হলে ডাক দিবি, আমি পাশের রুমে আছি। আর তোর কাপড়গুলোর নিচে কেন রক্তে ভেজা লাগছে? আরে হাত কাটছিল না, ডাক্তারের কাছে যাওয়ার সময় গাড়ির ঝাঁকিতে রক্ত পড়ছিল অনেক, সেটা কাপড় দিয়ে মুছেছিলাম, ব্যথার জন্য ধুতে পারিনি। আচ্ছা, কালকে আমি ধুয়ে দেব, ঘুমা। সিনথিয়া চলে যায়। আরহান বিছানায় এসে শুয়ে পড়ে। শরীরটা অনেক খারাপ লাগছে, সে ঘুমিয়ে পড়ে।
অরিত্রি ঘুমিয়ে পড়েছে। একটা স্বপ্ন দেখে সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যায়, কিন্তু কে যেন তাকে বাঁচিয়ে নিয়েছে। অরিত্রি লাফ দিয়ে ওঠে, প্রচণ্ড অস্বস্তি লাগছে তার। সে বিছানা ছেড়ে উঠল। গতদিনের ঘটনাটা মাথা থেকে যায়নি। আরহানের সাথে কি তার বেয়াদবি করাটা ঠিক হয়েছে কি জানি। অরিত্রি দরজা খুলে বাহিরে আসে। চারপাশে অনেক ঘন কুয়াশা পড়েছে। একটা চাদর নিয়ে সে বাহিরে আসলো। মেন দরজাতে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। তারা কি ঘুমোয়নি? অরিত্রি বাহিরে আসে, ওদেরকে বলে। বাহিরে এসে দুদিক দিয়ে দুটো রাস্তা চলে গেছে। কুয়াশাটা কয়েক হাত অবধি দেখা যাচ্ছে। অরিত্রি হাঁটা ধরল। কিছুটা দূরে এসে খেজুর গাছ দেখতে পায়। গ্রামের লোক ও মহিলা মিলে রাস্তার পাশ থেকে খেজুর গাছ হতে রসের হাঁড়ি পারছে। অরিত্রি ফোন বের করে এসব কিছু ভিডিও করতে থাকে। অরিত্রির অনেক ভালো লাগে। এরকম দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। গ্রামটা অনেক সুন্দর। গ্রামের ভোরের সকাল যেন অনেক প্রাণবন্ত। বাড়িতে অনেকে উঠে গেছে। রিয়া সবার আগে অরিত্রির রুমে আসে। তিথি আর অরিত্রি একসাথে ঘুমায়। তিথি রুমে ঘুমোচ্ছে, কিন্তু অরিত্রি নেই। অরিত্রিকে কল দেয় সে। অরিত্রি জানায়, আমি ফিরছি, বাইরে এসেছিলাম। অরিত্রি চলে আসে মেন গেটের কাছে। তখন সেই দারোয়ান বলে, এই যে মা, আপনার নাম কি অরিত্রী? অরিত্রি মাথা নাড়ায়। দারোয়ান বলে, আপনার জন্য এইটা একটা বাচ্চা ছেলে দিয়ে গেছে। অরিত্রি তাকায় সেদিকে। গতকালকের সেই ওড়নাটা সুন্দর করে ভাঁজ করার সাথে একটি লাল ফুল আর চিরকুট। অরিত্রি সেগুলো হাতে নিয়ে ভেতরে আসলো। তারপর অরিত্রি বাড়ির ভেতরে আসলো। তার ওড়না সে ফেরত পেয়েছে, সাথে একটি ফুল ও চিরকুট। এটা কে দিয়েছে? শুভ্র আসার পর থেকেই অরিত্রি এমন চিরকুট পাচ্ছে। তবে কি শুভ্র এসব করছে? সে চিরকুট পড়তে শুরু করে। সেখানে লেখা, আমায় নেশা করানো হয়েছে তাহার চোখের মন্ত্রণা দিয়ে। এটা কোনো মামুলি মাদকের নেশা নয়। এই নেশার গভীরতা এতই প্রবল যে এক জীবনে তার মুক্তি সম্ভব নয়। খণ্ড খণ্ড সময়ে আমি যে কত প্রবলভাবে তোমারে পাইতে চাই, এমন প্রবলতা কেবল মাহীন শিশুর ক্ষুধায় থাকে। এত বিশদ অস্থিরতা শুধুমাত্র দুঃস্বপ্নে নিজেরে মরে যেতে দেখলে হয়। তোমার দৃষ্টিসীমার বাইরে আমি একটা উৎকৃষ্ট গোলাপ, কিংবা স্পর্শ সীমার ভেতরে কুষ্ঠরোগগ্রস্ত একটা বিচ্ছিরি কুকুর। কে এই চিরকুট দিয়েছে? এত জটিল শব্দ দিয়ে কে লিখতে পারে? কে আমায় এত ভালোবাসে? তবে কি যে আমাকে ভালোবাসে সেই কি ওনা ফিরিয়ে এনেছে? সে কি রাকিবকে মেরেছে? কিন্তু কে সে? শুভ্রকালকে কোথায় ছিল? তাকে তো খুঁজে পাইনি, নাকি আমি দেখিনি? অরিত্রি একা একা বিড়বিড় করে কথাগুলো ভাবছে। হঠাৎ ওর বান্ধবীরা আসে সেখানে। অরিত্রিকে দেখে রিয়া বলে, কোথায় গিয়েছিলি তুই? কালকে এত বড় ঘটনা ঘটলো, তুই একা কেন বের হয়েছিলি? তোদের গ্রামে শীতের সকাল দেখলাম, মন জুড়িয়ে গেল। আমাদের ডাকতি। তোদের উঠতে উঠতে কুয়াশা চলে যেত। হাতে তোর কালকের ওড়না কোথায় পেলি? রাকিবের হাতে ছিল। এটা আমি ওর থেকে কেড়ে নিয়েছিলাম যখন আমাকে সে ধাক্কা দেয়। চল ভেতরে। অরিত্রির কথায় সবাই ভেতরে আসে। সকালের খাবার শেষ করলো একসাথে। সকাল পেরিয়ে দুপুর হয়। অরিত্রি সারাদিন চিরকুটের মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু পারেনি। আন্দাজে সে কাকে ধরবে? শুভ্রর ছাড়া সন্দেহ করার মতো সে কাউকেই দেখছে না। বাবা, মেহরাব সাহেব তার নতুন প্রোডাক্টের কাজ শুরু করছে। আমি খবর পেয়েছি শুভ্রের ম্যানেজার তাকে টাকা দিয়েছে পুরোটা। সাবিরের কথা শুনে হাসতে থাকে আকাশ। কারণ যে প্রজেক্ট মেহরাব হাতে নিয়েছে তা কমপ্লিট করতে 200 কোটি টাকা লাগবে, যেটার 70% ইনভেস্টর এসকে গ্রুপ থেকে হতে চলেছে। মেহরাবের কাছে 200 কোটি টাকা একসাথে দেবার মতো পরিস্থিতি নেই, কারণ ব্যাংক লোন আছে আরও 100 কোটি। সব কিছু মিলিয়ে যদি মেহরাবের প্রজেক্টকে নষ্ট করা যায় তাহলে মেহরাব প্রায় 400 কোটি টাকার লসে পড়বে। তখন সে না পারবে লস ঠিক করতে, আর না পারবে কোম্পানি বাঁচাতে। তখন তার সব কিছু নিলামে উঠবে, আর আকাশ ঠিক সেই সুযোগটা কাজে লাগাবে। তখনই সে ব্যাংকে বলে রেখেছে সামনে তার অনেক টাকা লাগবে। নিজের যা আছে সব কিছু মিলিয়ে ব্যাংক নিলামের সময় আকাশ মেহরাবের সব কিছু নিজের করে নেবে। কেবল যত সময়ে পারফেক্ট বলটা করতে হবে। আকাশ বলে, মেহরাবের কোম্পানি কেন এত পপুলার জানিস? ওরা শ্রমিকদের সব কিছু দেখলাভ করে, আর আমরা শ্রমিকরা পুরো দমে কাজ করে থাকে। 1 মাসের প্রজেক্ট তারা পুরোনো দিনেই করে দিতে পারে। এটা তাদের
অ্যাবিলিটি। তবে যেহেতু এই প্রজেক্ট অনেক টাকার ডিল হয়েছে, তাইলে আরও কম সময়ের প্রজেক্ট কমপ্লিট করে ওরা নতুন কিছু লম্ব করবে। যখন পুরো প্রজেক্ট কমপ্লিট আমাদের লোক তখন দুই লোক ভাগ হয়ে যে কাজ করবে। একদল তার এই নতুন প্রজেক্টের ডেমোকে নষ্ট করবে, আর একদল পুরো প্রজেক্ট আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। বস মেহরাব সাহেব কোটি থেকে সতে কোলে আসবে। মাত্র এক রাতের ভিতরে আরও একটা টিম বানিয়ে ফেলো, তবে সেই টিম যেন বাইরের দেশের হয়। যারা মেহরাবের প্রজেক্ট নষ্ট করবে ওদেরকে এক রাতের ভিতরে মেরে ফেলবে। তারপর বাকিরা এখানে থেকে হাওয়া হয়ে কোনো প্রকার প্রমাণ যেন না থাকে আমি কাজটা করেছি। এখন মেহরাবের সাথে মিট করব, মিডিয়া আসবে, সবার সামনে আমি মেহরাবের সাথে ভালো ব্যবহার করব, কারণ সবাই জানে মেহরাব রাইভাল একমাত্র আমি। বাবা, তোমার মাথাতে এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে? এভাবে যদি প্ল্যান করো তাহলে তুমি বিজনেস ম্যাগনেট হয়ে যাবে। আচ্ছা। হঠাৎ আকাশের ফোনে কল আসে, তার ম্যানেজার কল করে জানায়, স্যার, আমরা যে কম দামে প্রোডাক্ট সেল করেছি সেখান থেকে আমাদের লস হয়েছে 10 কোটি টাকা। কারণ প্রতিটা পণ্য থেকে আমরা যেভাবে লাভ করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। দাম কমানোর কারণে মার্কেট ভ্যালু কমেছে। ফুটপাত জাতীয় জায়গাতেও আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ভ্যালু কমেছে অনেক শতাংশ। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। খবরটা তার কাছে অনেক শোকের বিষয়, কিন্তু পরক্ষণে সে এটা নিয়ে মাইন্ড গেম সাজায়। তারপর দুপুরের খাবার খেয়ে সবাই একসাথে একটি জায়গাতে আসলো। জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট নদী, তবে নদীর পানিটা অন্যরকমভাবে নীল। নিচের পাথরগুলো কারণে নীল মনে হয়। নদীর পাড়টা আরও সুন্দর। সেখানে আছে অনেকগুলো গাছের সারি, ফিরফিরিয়ে বাতাস বইছে। নদীর অনেকটা নিচ অবধি খালি পায়ে সবাই হেঁটে এসেছে। তিথি হাঁটছিল, হঠাৎ সে পড়ে যেতে থাকে পিছলে। ঠিক তখনই কে যেন তার হাত টেনে ধরে। তাকিয়ে দেখে মিহান। তিথির বডিগার্ড হিসেবে মিহান যে প্রথম এবার এসেছে তিথির সাথে এমন না। যতবার ভার্সিটি থেকে বন্ধুরা ট্রিপে গেছে ততবারই মিহান তিথির সাথে গিয়েছে। তিথির মা মিহানকে ছাড়া কোথাও তিথিকে যেতে দেয় না। হাত ছাড়ো, সবাই দেখছে। এখনো তুমি কিনারে আসো, হাত ছাড়লে পড়ে যাবে, সরে আসো। মিহান জড়িয়ে টান দেয় তিথিকে। তিথি মিহানের বুকে এসে পড়ে। মিহান এক হাত দিয়ে তিথিকে জড়িয়ে ধরে। তিথির রাগ হয়, তবে কিছু বলে না, দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে। রিয়ার কাছে আসে। ওদিকে আরেক পাড়ে যে ঈশিতা গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করে। নদীর পাড়ে ফল গাছও আছে। একটা লাল রঙের পেয়ারা গাছ আছে। পেয়ারাটা ভিতরটা লাল। 40 বছর হলো গাছটার বয়স। অনেক মোটা। ঢিল ছুঁড়ে ছুঁড়িয়ে পেয়ারা পাড়তে থাকে ঈশিতা। সাথে ইরফানও আছে। ইরফান একটা ঢিল ছোড়ে, সেই ঢিলে একটা পেয়ারা পড়ে। সেই পেয়ারা ইরফান পানি থেকে তুলে নিয়ে আসে। আমাকে দে। দিচ্ছে, দাঁড়া। ইরফান ঈশিতার সামনে হাঁটু ভাঁজ করে বসলো, তারপর পেয়ারাটা বাড়িয়ে দিয়ে বলে, তোকে অনেকটা ভালোবাসি, যে ভালোবাসায় আছে অনেকটা আবেগ, অনেকটা আগ্রহ, তোকে কাছে পাওয়ার বিশাল ইচ্ছা। তুই কি আমার হবি রে? দূর থেকে সবাই দেখছে। ওরা দুজন যে প্রেম করছে এটা আর বলতে বাদ নেই। ঈশিতা রাজি হয়ে যায়। ইরফান ঈশিতাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শুনতে পায় ওর বন্ধু আর বান্ধবীরা চিৎকার করে বলছে, তাহলে তোমরা এটাই করতে এসেছো এখানে? ওরা লজ্জা পায়। ঈশিতা ইরফানকে ছেড়ে দিয়ে ওর বান্ধবীদের কাছে আসে। উপর দিকে তন্ময় আর তৈশী পাড়ের ওপরে একটি ঝাউবন ঘুরে ঘুরে দেখছে। তৈশীর জামাতে অনেকগুলো খাকড়া গাছের ফল আটকে যায়। সে এটা দেখে চিৎকার শুরু করে। তন্ময় এগিয়ে আসে ওর দিকে। তার চাদর আর জামাতে এতগুলো ফল আটকে থাকাতে তন্ময় হো হো করে হেসে ওঠে। দাঁত কেলিয়ে হাসি কেন বান্দর? তোকে তো দেখতে পুরাই বনের রানী লাগছে। যা সর হারামি। আচ্ছা, আমি হেল্প করছি, দাঁড়া। তন্ময় তৈশীর কাছে আসে। তৈশীর জামা থেকে এক এক করে ফলগুলো ছাড়িয়ে দিতে থাকে। ছাড়ানো শেষে তৈশী তাকে বলে, যা ভাগ এখান থেকে। ঠিক তখনই তন্ময় তৈশীর মাথার চুলে সবগুলো খাগড়া ফল লাগিয়ে দৌড়ে চলে আসে। আর তৈশী চিৎকার করতে করতে তন্ময়কে ধরতে শুরু করে। সবাই বেশ ওদের কাণ্ড দেখে মজা পাচ্ছে, কিন্তু সবচাইতে মজাতে আছে অরিত্রী আর শুভ্র। শুভ্র নৌকা চালাচ্ছে আর অরিত্রী নৌকাতে বসে আছে। শুভ্র মাঝে মাঝে একটু পানির ছিটা অরিত্রীর দিকে ছুঁড়ে দেয়। অরিত্রীও কম যায় না, সেও শুভ্রের দিকে পানি ছুঁড়তে থাকে। দুজনে বেশ ভালোই আছে। মিস অরিত্রী, তুমি কিন্তু ভয়ঙ্কর সুন্দর, তা কি জানো? কি হবে এত সৌন্দর্যতা দিয়ে, যদি না কেউ ভালোবাসে আমায়? কি বলো? যে আমি বলি তোমাকে পেতে চাই,
যদি বলি আমি তোমাকে ভালোবাসি তাহলে কি করবে? শুভ্রের কথা শুনে অরিত্রী চুপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। তবে সেও যে শুভ্রকে পছন্দ করে এটা অরিত্রী নিজেও জানে। শুভ্র যেহেতু এগিয়ে এসেছে সে আর না করবে কেন? তবু অরিত্রী হ্যাঁ বলে না, আবার না বলে না। শুভ্র বুঝে যায় একটু টোকা দিতে থাকলে অরিত্রী তাকে ভালোবাসবে। শুভ্র খুশি হয়, দুজনে নৌকোতে করে ওদের কাছে আসতে থাকে। সবাই সেটা ভিডিও করতে থাকে। ওদিকে সবার জন্য রোস্ট বানাতে থাকে আরহান আর সিনথিয়া। আজকে এখানে ওরা সন্ধ্যা অবধি থাকবে, এজন্য আরহান সবার জন্য রোস্ট বানাচ্ছে। ছুরি দিয়ে মাংস কাটতে গিয়ে সিনথিয়ার আঙুল কেটে যায়। আরহান দ্রুত সিনথিয়ার কাছে যায়। সিনথিয়ার আঙুলটা মুখের ভিতরে পুড়ে নেয় কিছু সময়। সিনথিয়া আরহানের দিকে হা করে তাকিয়ে থাকে। ছেলেটা দেখতে শ্যামবর্ণের হলেও মনটা অনেক ভালো। ওদের ভেতরে কখনো ঝগড়া হয়নি। আরহান দুবা ঘাস বেটে সিনথিয়ার হাতে লাগিয়ে দেয়। সিনথিয়া চুপচাপ আরহানের ক্যারিং দেখতে থাকে। আরহান সেখানটা বেঁধে দিয়ে বলে, তোর কিছু করতে হবে না, আমি করছি, যা। সিনথিয়া কিছু বলল না। এভাবে বিকেল পেরিয়ে সন্ধ্যা, তারপর রাতের শুরু। সবাই বসে আছে। হঠাৎ রিয়াকে কেউ পেছন থেকে চোখ চেপে ধরে। রিয়া কে কে বলে ডেকে উঠল। তখনই পেছন থেকে ফারুক সামনে আসে। রিয়া ফারুককে দেখে লজ্জা পায়। ফারুকও সবার সাথে আড্ডাতে জয়েন হয়। মিডিয়াতে খবর চলে গেছে যে আকাশের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 20% কমে গেছে, আর ফ্যাশন কোম্পানি আগের অবস্থানে আছে। আকাশের উপরে সবাই বিরক্ত, এমনকি তার ছেলেও। কিন্তু আকাশ জানে তার কখন কি করতে হবে। ঘটনাটা মিডিয়াতেই যাওয়াটা জরুরি ছিল। আকাশ এটাই চেয়েছিল, কারণ মেহরাবের সাথে তার মিটের একটা যথাযথ কারণ থাকতে হবে। আকাশ রিল্যাক্সে বসে নিউজ দেখছে। মেহরাবও নিউজগুলো দেখছে। মেহরাব তার ম্যানেজারকে ফোন করে বলে, এবার কোম্পানির প্রোডাক্টের মূল্য অতি স্বল্প পরিমাণে কমিয়ে দাও। যেটা আগে 1000 টাকা ফিক্সড প্রাইস ছিল সেটা এখন 950 টাকা করে দাও। কারণ আগে লাভ করতাম অনেকটা, এখন লাভ করব একটু অল্প। মার্কেট ধরে রাখতে হবে, কারণ আকাশ যদি আবার তার প্রোডাক্ট লঞ্চ করে তবে আমাদের প্রোডাক্টের মূল অনুসারে তখন তার প্রোডাক্টের দাম কমাতে হবে, নয়তো বাড়াতে হবে। কমালে সে আবার লস খাবে, আর যদি বাড়ায় তখন আমাদের পণ্যের কোয়ালিটি ফুলের কাছে তার প্রোডাক্ট মার্কেটে পৌঁছতে শুরু করবে। ওর মতো বোকা নাকি যে 1 লাফে দাম কমিয়ে দেব? মেহরাব সাহেব বেশ বুদ্ধিমান। সে কখন কি করতে চায় সেটা সে নিজেই ভালো করে জানে। আকাশের মেহরাব মুখে রাইভেলারি না দেখালেও কাজের ভেতরে বড় প্রমাণ রেখেছে, যেটা তার আর কোম্পানিগুলো এদের দুজনের জন্যই পেরে ওঠে না। কোনো কোম্পানি যদি উপরে উঠতে থাকে তখনই মেহরাব সেই কোম্পানিকে টাকা ইনভেস্ট করে শেয়ার হোল্ডার হয়ে যায়। শুভ্র অরিত্রীকে খাইয়ে দেয়, অরিত্রীও শুভ্রকে খাইয়ে দেয়। ওরা দুজন একে অপরের কাছে বেশ খুশি। আরহান সেগুলো দেখতে থাকে। মনটা খারাপ হয় তার। নিজের যোগ্যতার বিচারে সে খুবই দুর্বল। সে চাইলেও তার ভালোবাসাকে প্রকাশ করতে পারে না। আরহান দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বউকে সেভাবে অন্যের হতে দেখছে, অথচ তার কিছু যে করার নেই। কারো কাছে সে অরিত্রীর হাজবেন্ড এটা পরিচয় দিতে সে কখনো পারবে না। মন খারাপ নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আরহান। সবাই অনেক সময় মজা করে, একসাথে সেখান থেকে চলে আসে। মাহমুদ সাহেব তার ছেলের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করে। সে নদীর পাড়ে এসেছে, সাথে তার লোকজন। রাকিবের লাশ যেখানে পাওয়া গেছে সেখানে এসে অনেকের কাছে জিজ্ঞাসা করে। হঠাৎ একটা ছেলে মাহমুদকে বলে, হ্যাঁ স্যার, আমি দেখছি আপনার ছেলেকে একজন টেনে আনছিল। তোর নাম কি? বিজয় সরকার। কি দেখেছিস? দেখেছি একটা ছেলে বালুর উপরে বসেছিল, হাতে ছুরি, চেহারা দেখা যায়নি, মুখে কাপড় বা রুমাল বাঁধাছিল। পাশে থাকা ছেলেটার 2 হাত কেটে দেয়, তারপর ইংরেজিতে কিছু একটা বলে। আমি বুঝতে পারিনি, দূরে ছিলাম। স্যার, আপনার ছেলেকে এভাবে মারার সাহস কে দেখাবে? আমি জানি না। আর কি দেখলে? দেখেছি ওই ছেলেটা ছুরি দিয়ে আপনার ছেলের গলায় ঢুকিয়ে দেয়, তারপর সেখান থেকে রক্ত ওই ছেলের গায়ে লেগে যায়, তারপর ভয়ে পালিয়ে যায় স্যার। মাহমুদ বুঝতে পারে না তার ছেলেকে মারার মতো সাহস কে দেখাবে। রাজের কাছেও তো এমন লোক নেই, তাহলে কে হবে আর কেনই বা মেরেছে? রাত হয়, সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু আরহানের ভালো লাগে না। আরহান ছাদে আসে, পায়চারি করছে সে। হঠাৎ কে যেন ছাদে আসে, তাকিয়ে দেখে অরিত্রী এসেছে। অরিত্রী আরহানকে দেখে বলে, কি ব্যাপার, তুই এত রাতে ছাদে কেন? এমনি এসেছি ম্যাম। আপনি ঘুমাননি যে? শরীর খারাপ? এত ভাবতে হবে না তোকে, এটা আমাদের বাড়ি না, তাই আমার থেকে দূরে থাকবি। দূরেই তো থাকি ম্যাম। একটা কথা বলবো ম্যাম? হ্যাঁ।
শুভ্রকে পছন্দ করেন? তুই জেনে কি করবি? না মানে আমাদের তো বিয়ে হয়েছিল, তাই এতটুকু তো জানতে পারি। চুপ কর, কেউ শুনলে হাসবে, মজা নিবে। ম্যাম, আজকে আমার আপনার বিয়ের কথা কেউ জানবে বলে ভয় পাচ্ছেন? লজ্জিত হবেন? অপমানিত হওয়ার ভয়ে কাউকে কিছুই বলেন না। নিজের বরকে ড্রাইভারের পরিচয় বানিয়ে সবার সামনে নিয়ে আসলেন। এসব কেন করেছেন জানে না, কারণ আমি আপনার যোগ্য না। আমি কাজের ছেলে, আমার মা কাজের মহিলা আপনাদের বাড়িতে। আমি দেখতে খারাপ, আমি দেখতে কালো, আমার টাকা নেই বলে কারো সামনে পরিচয় দিতে পারেন না, লোকে হাসবে বলে, অপমানিত হবেন বলে নিজেকে আমার থেকে সবসময় দূরে রাখতে চান। আপনার বিয়ে হয়েছে সেটা অজানা রাখতে চান। হ্যাঁ, কারণ তোকে আমি কখনোই মেনে নিতে পারবো না, আর তুই কখনো যোগ্য হয়ে উঠতেও পারবি না। ম্যাম, শুভ্র নামের ছেলেটার টাকা আছে, চেহারা আছে, বান্ধবীদেরকে গর্ব করে বলতে পারবেন সে আমার ভালোবাসা। সবাই তখন বলবে, হ্যাঁ দোস্ত, তোর চয়েস আছে তো। সেই দেখতে এতটুকু বাহবার জন্য নিজের বরকে চিনেনি না, সবসময় অপমান করে গেছেন। কি বলতে চাচ্ছিস? তোর কথাগুলো কিন্তু কন্ট্রাক্টের বাইরে যাচ্ছে। কিছু না ম্যাম। অরিত্রী সেখান থেকে চলে আসতে থাকে। আরহান তখন অরিত্রীকে বলে, ম্যাম, আমি আপনাকে ভালোবাসি, ছোট থেকেই ভালোবাসি। যখন আপনি ক্লাস 3তে পড়তেন তখন থেকেই আপনার পাশে আমি ছায়ার মতোই ছিলাম। আপনার বিপদে আমি সবসময় এগিয়ে গেছি, আপনার কোনো ক্ষতি হতে দেইনি। আমি ভাগ্যকে মেনে নিয়েছিলাম যে আপনার অন্য জায়গাতে বিয়ে হচ্ছে, কিন্তু জানতাম না আপনার সাথে আমারই বিয়ে হবে। কিন্তু ভাগ্যে আপনি ছিলেন, বিয়ে হলো আপনার সাথে। খুশি হয়েছিলাম বটে, কিন্তু অরিত্রী ঘুরে তাকায় আরহানের দিকে। আরহানের কাছে আসে সে। তারপর আরহান ছাদে এসে দাঁড়ায়, অরিত্রীকে অনেক কিছুই বলে। আরহানের কথাগুলো শুনে অরিত্রী এগিয়ে আসে। অরিত্রীকে প্রপোজ করার জন্য আরহানকে কষে একটা চড় দেয় তার গালে। আরহান চড়কে মুচকি হাসতে থাকে। অরিত্রী আরও রেগে যায়। সে রেগে বলে, আমায় ভালোবাসিস? তোর নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? আমাকে ভালোবাসার জন্য তোর একটা যোগ্যতা আমায় দেখা। না তুই স্মার্ট, না তুই শিক্ষিত, তোর চেহারাতেও তো বিরক্তির ছাপ। তোকে আমার সহ্য হয় না একদমই। আমার সাথে কথা বলবি না তুই। আর শোন, আমি শুভ্রকেই বিয়ে করব। বাবা আসবে এখানে, বাবাকে বলবো যেন শুভ্রের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে। অরিত্রীর কথাগুলো বলে ছাদ থেকে চলে যায়। আরহান অরিত্রী চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে হাসতে থাকে। আকাশ এসেছে মেহরাবের কাছে। মেহরাব অবাক হয়, আকাশ হঠাৎ তার কাছে কেন এসেছে? ভরা অফিস মানুষ, সবার সামনে যদি তার মেয়ের বিষয় নিয়ে কথা বলে কি হবে? মেহরাবকে আকাশ বলে, চিন্তা করবেন না, আপনার সাথে আমরা জরুরি কথা আছে, চলুন বসে কথা বলি। আকাশ যে মেহরাবের কাছে এসেছে সেই খবরটা মিডিয়ার কাছে চলে গেছে। আকাশ আর মেহরাব বসেছে। মেহরাব আকাশকে বোঝার চেষ্টা করছে সে কেন এসেছে। আকাশকে প্রশ্ন করল, আপনি এখানে কেন? আসলে ভাই, আপনি হয়তো জানেন আমি লসে পড়েছি, অনেক কোটি টাকা লস করেছি। আসছি, আমাকে আপনি সাহায্য করুন। আমাদের ভিতরে কোনো সমস্যা, আমি আপনার সাথে একসাথে কাজ করতে চাই, না হলে আমি পথে বসে যাব। আমাকে আপনি করতে, আমার এখনই কোনো ইনভেস্ট নেই, আপনি ইনভেস্ট করুন ভাই। মেহরাব অবাক হয়, সাথে খুশিও হয়। শত্রু যখন বিপদে পড়ে সাহায্য চাইতে আসে তখন তাকে সাহায্য করা খুবই দরকার। মেহরাব তাকে সাহায্য করার চিন্তা করে। আকাশ আরও বলে, আগে যা হবার হয়েছে, একসাথে অন্তত দেশের বিজনেস বড় করতে পারি, তাইলে বাকি সব কোম্পানিগুলো আমাদের আন্ডারে থাকবে, না হলে বিজনেস ছেড়ে আমি পথে বসে যাব। একটু দয়া করুন মিডিয়ার সামনে, আমি বলবো আজ থেকে আমাদের রাইভেলারি শেষ, আমরা এখন বন্ধু হতে যাচ্ছি, একসাথে কাজ করতে যাচ্ছি। আগের কোনো ঘটনা আমি মনে রাখতে চাই না। অরিত্রী যেভাবে আপনার সাথে মান সম্মান নষ্ট করেছে, হয়তো সে এমনি করেনি, তার পছন্দ ছিল না বিয়েটা, কিন্তু সে আপনার চাপে পড়ে করতে চেয়েছিল। পরে এভাবে ভাঙবে বিয়েটা কমন বিষয় কিছু মনে করিনি। আমার আত্মীয়তা স্বজনদের সামলে নিয়েছি, এসব নিয়ে আপনার ভাবতে হবে না। বেশ, আমি তোমাকে 20 কোটি টাকা দেব, কিন্তু আমার একটা প্রজেক্ট কমপ্লিট হতে আর 20% বাকি। 2 দিন পর প্রোডাক্ট লঞ্চ করব, সবার সামনে থাকবেন।
আপনি সাথে নীরা ওনাকে 20 কোটি টাকা দাও। মেহরাব সাহেব বসা থেকে উঠল, আকাশও আসলো তার সাথে। মিডিয়ার সামনে এসে সবাইকে আকাশ বলে, আমাদের ভিতরে যত ঝামেলা ছিল সব মিটিয়ে নিয়েছি, এখন আর থেকে আমরা একসাথে কাজ করব। আকাশ কথাগুলো বলে চলে আসে। আকাশ নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে আসে, মনে মনে বলে, মেহরাব, তুমি সামনে যে কত সমস্যায় পড়বে যাচ্ছ সেটা তুমি জানো না। আমি তো একটা সুযোগের অপেক্ষায় আছি, আমি তোমার সবকিছু নিলামে থেকে কিনে নেব। দেখো, আগামী পরশুদিন বিয়ে। গ্রামের সবাইকে রাজ মাহমুদ দাওয়াত দিয়েছে। রাজ আর পলি বসে আছে। পলি রাজকে বলে, এই অদিতির বাবা কি কালকে সত্যি আসবে? হ্যাঁ, তাকে তো বলছি, আমার বিজনেস বস তিনি, তাকে ছাড়া কিভাবে অনুষ্ঠান হবে বলো? রিফাত তো আসলো না, ছেলেটা এত কাজ পাগল হয়েছে, আমরা যে ওর মা বাবা সেটা যেন ভুলেই গেছে। আমার ছেলের তো দোষ, সে বিজনেস না করে আমেরিকাতে চলে গেছে। যাই হোক, তার কোম্পানির বস তো এখানে আছে, আর কি লাগে? বাদ দাও, পরশুই তো বিয়ে, বাড়ির ভেতরে সব দিক সামনে নিও, আমি বাইরের দিকে। রাজ মাহমুদ কথাটা বলে চলে যায় সেখান থেকে। সাউন্ড বক্সে গান বাজতে শুরু করেছে। নানা রকম ডিজে গানে চারিপাশ যেন ধপধপ করছে। অরিত্রির মেজাজ খুবই খারাপ। আরহানের জন্য তার অনেক রাগ লাগছে। ছেলেটা কি পেয়েছে? হ্যাঁ, তাকে ভালোবাসে বলার সাহস কে দিয়েছে? শুভ্র আসে অরিত্রির কাছে। শুভ্রের সাথে অরিত্রি ঘুরতে চলে যায়। আরহান এসব দেখে মন খারাপ করলেও কিছু বলতেও পারে না। অরিত্রি আর শুভ্র রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। শুভ্র তার বিজনেস নিয়ে আলাপ করছে। হঠাৎ অরিত্রি শুভ্রের কাছে আসে, শুভ্রকে বলে, শুনছো? হুম। আমি কেমন তা হয়তো এই কদিনে জেনেছো। আমি আসলে এরকমই, কারো কাছে খারাপ আবার কারো কাছে ভালো। একজনকে ভালোবেসেছিলাম কিন্তু সে ফ্রড ছিল। দ্বিতীয়বার কাউকে চাইনি। তবে ভালোবাসি কিনা জানি না, তবে আমার তোমার মতো কাউকেই লাগবে। ও আচ্ছা, আমি তো তোমার পাশেই আছি। ওদিকে তিথি আর মিহানের ভেতরে আগের থেকে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দুজনে একসাথে এখন অনেকটা সময় কাটাতে ব্যস্ত। সবাই সবাইকে পেয়েছে, শুধু আরহান অরিত্রিকে পেল না। এভাবে কেটে যায় আরও একটা দিন। আজকে মেহরাব সাহেব তার নতুন প্রজেক্ট লঞ্চ করে। দেশের সবাই এটা দেখছে। ডিজাইন আর গুণগত মানে এটা সেরা হয়েছে। শুভ্রের ম্যানেজার প্রোডাক্টটি দেখে ও গ্রেড দেয়। মেহরাব সাহেব তার সব কিছু অন্যদের দায়িত্বে দিয়ে রাজের মেয়ের বিয়ের জন্য গ্রামে আসে পরিবার সহ। দিন পেরিয়ে রাত হয়, রাত পোহালে বিয়ে। অরিত্রি তার রুমে এসে দাঁড়িয়েছে। শুভ্রকে সে নিজেই আজকে প্রপোজ করেছে। শুভ্র রাজিও হয়েছে। সবকিছু তার মা বাবাকে জানিয়েছে। তার মা বাবা বলে, দেখ, ওরহানের সাথে তোর বিয়ে হয়েছে, তুই কিভাবে শুভ্রকে বিয়ে করবি? ওরহানকে ডিভোর্স দিব আমি, ওর সাথে আমি কথা বলে নেব, তোমরা এইসব ভেবো না। অরিত্রি তার বাবা মায়ের থেকে চলে আসে। রোমে এসেছে সে। আরহানকে ডেকেছে তার রোমে। শুভ্র, মিহান, তন্ময়, ইরফান ওরা সবাই গিয়েছে লং ড্রাইভে ঘুরতে। অরিত্রি তার রোমে বসে আছে। আরহান আসলো তার রোমে। অরিত্রির সামনে এসে দাঁড়ালো, আরহানকে বলে, ওরহান, আমি শুভ্রকে প্রপোজ করেছি, সে রাজি আছে। শুভ্রও ভালোবাসে আমায়, আমরা দুজন বিয়ে করতে চাই। আমি চাই না তুই আমার লাইফে জড়িয়ে থাক, আমি তাকে বিয়ে করতে চাই, আর তুই আমাকে ডিভোর্স দিবি। কিন্তু এখনও তো 1 বছর পূরণ হয়নি, তাহলে কিভাবে ডিভোর্স দেব? কন্ট্রাক্টে তো এটা ছিল, তাই না? এসব কন্ট্রাক্ট মানি না আমি। আমার ইচ্ছে হয়েছে আমি তোকে ডিভোর্স দেবো। বেশি কথা বলবি না একদম। আমি আপনাকে ভালোবাসি ম্যাম, কিভাবে আমি আপনাকে ছাড়া থাকবো? আমি তো আপনাকে বিরক্ত করি না, তাহলে কেন আপনি আমাকে এভাবে ছেড়ে দিচ্ছেন? আবার সেই কথা? দেখ, ভালোবাসতে যোগ্যতা লাগে। আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না, আমি আপনাকে চাই, ব্যাস। তোর চাওয়াতে এখন কিছু যায় আসে না। আসে যায়। আরহান কথাটা বলে অরিত্রির দিকে এগিয়ে আসে। অরিত্রি ভয় পায় আরহান এভাবে তার দিকে কেন এগিয়ে আসে। আরহানকে বলে, তুই এইভাবে কাছে আসছিস কেন? আপনি তো বললেন কন্ট্রাক্ট মানেন না, তাহলে আমি কেন মানব? আপনি আমার স্ত্রী, আপনাকে ছোঁয়ার, আপনার কাছে আসার আমার অধিকার আছে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমি তোকে হাজবেন্ড হিসেবে মানি না। সে আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে যাবে না। শরীয়ত অনুসারে আপনি আমার স্ত্রী, তাই আপনাকে আমি যা ইচ্ছে তাই করব। আরহান এগিয়ে এসে অরিত্রির হাত ধরল। অরিত্রি আরহানের গালে চড় দিতে যায়, কিন্তু আরহান অরিত্রির হাত থামিয়ে দিয়ে ঘুরিয়ে জড়িয়ে ধরল। অরিত্রির রাগে বিরক্তিতে কেঁপে ওঠে। আরহানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য সে অনেক জোর করে, কিন্তু আরহান তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আরহান বলে,
চিৎকার করবেন? করেন, আমিও বলবো আপনি আমার কি হন। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্ত্রী, আপনার শরীরের উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। তাই যা করবেন ভেবে আপনাকে আমি প্রথম স্পর্শ করব। কথাটা বলেই আরহান অরিত্রীকে ঘুরিয়ে অরিত্রীর ঠোঁটে চুমু খায়। অরিত্রী চমকে ওঠে। আরহান এমনটা করবে অরিত্রী কখনো ভাবতেই পারেনি। অরিত্রী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আরহান অরিত্রীর ঠোঁটে আরও গভীর চুমু খায়। অরিত্রী কেঁদে ফেলেছে। আরহান তাকে ছেড়ে দেয়, তবে অরিত্রীর গা থেকে ওড়না সরিয়ে ফেলে দেয়। তখনই অরিত্রী চিৎকার করে ওঠে। বাড়ির সবাই দৌড়ে অরিত্রীর রুমে প্রবেশ করে, আর সবাই দেখতে পায় অরিত্রীর সাথে আরহান কী করছে। অরিত্রী কাঁদতে কাঁদতে আমিনা বেগমের কাছে আসে। মেহেরাব সাহেব কিছু বলতে পারে না, কিন্তু রাজ বলে, অরিদি, কি হয়েছে? ওই কাজের ছেলেটা কি করেছে? আঙ্কেল, সে আমার জোর করে নিজের কাছে আমি বলতে পারবো না। আমি মরে যাব, কারো সামনে মুখ দেখাতে পারবো না আমি। এসব কি বলছো? এত বড় সাহস! ও আমাদের মেয়ের সাথে এমন করে। আজকে ওকে মেরেই ফেলবো। রাজ কথাটা বলে বেল্ট খোলো। আরহানকে লাগাতার মারতে থাকে। মারতে মারতে রুম থেকে বের করে তাকে। প্রায় 30 মিনিট ধরে মারার পর রাজ থামে। আরহানের গা থেকে রক্ত বের হতে শুরু করেছে। আরহান তবুও কোনো কথা বলেনি। আরহানের হাতে অরিত্রীর ওড়না রাখা আছে। সিনথিয়া বুঝতে পারে না আরহান এমন কাজটা কেন করলো। আরহান উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে চাই। তোর ভালোবাসা আমি বের করবো, হারামির বাচ্চা। কাজের ছেলে হয়ে তুই তাকে ভালোবাসতে চাস? তোকে আজকে মেরেই ফেলবো। স্যার, দয়া করে তাকে মারবেন না, আমি ওকে এখান থেকে বের করে দিচ্ছি। সিনথিয়া রাজের কাছে আসে। রাজের পা জড়িয়ে ধরে। রাজ কিছু বলতে পারে না। সিনথিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। পুরো বাড়ি তখন নীরবতায় ছেয়ে গেছে। অরিত্রীর কাছে তখনও ওর বান্ধবীরা তাকে জড়িয়ে রেখেছে। সিনথিয়া এগিয়ে আসে আরহানের দিকে, তারপর একটা চড় দেয় আরহানের গালে। তুই কি পাগল হয়ে গেছিস? মাথাটা কি গেছে তোর? কি বলছিস?